আমাদের গেস্ট আসেনি এখনো? না, উনি আসছেন অন দ্য ওয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, রোজকারের মতো যেমন ইন্ট্রোডাকশন করি সেই ইন্ট্রোডাকশনটা তো সেরে ফেলি। আজকে আমাদের মধ্যে এমন একজন গেস্ট উপস্থিত হতে চলেছেন, তাকে আমরা টেলিভিশনের পর্দায় বিভিন্ন চরিত্রে দেখেছি এবং এই মানুষটি তার অভিনয় দক্ষতার মাধ্যমে প্রত্যেকের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। তিনি পরিশ্রমী এবং তার পাশাপাশি তিনি কিন্তু তার অভিনয় পারফরম্যান্সের মাধ্যমে এক অদ্ভুত ইতিহাস তৈরি করেছিলেন একটা সময়। কখনো তিনি একদম হিরো, আবার কখনো বা কোনো জটিল মানসিকতার মানুষ। এইরকম একটা মানুষের সাথে আজকে আলাপ পর্ব সারব আমার পডকাস্টের মাধ্যমে। নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আমি স্মিতা চ্যাটার্জি, তোমাদের সকলের প্রিয় সঞ্চালিকা। আজকের বিয়ন্ড পডকাস্টের স্পেশাল গেস্ট আপনাদের সকলের প্রিয়। কেমন আছো স্মিতাদি তুমি? প্লিজ ওয়েলকাম রিজু বিশ্বাস। নমস্কার। আচ্ছা, তুমি আমাকে কমপ্লিমেন্ট দিলে না তো? বাই না, কেন? কমপ্লিমেন্ট মেয়েরা তো পছন্দই করে, তো ওয়াই? হ্যাঁ, কিন্তু আজকাল চারিদিকে যা চলছে, এখন কমপ্লিমেন্ট দিতেও ভীষণ ভয় লাগছে, বাট খুব সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সত্যি কি তুমি হাজার হাজার মেয়েকে ঠিক একই কমপ্লিমেন্ট করেছো? কি বলি বলো তো, দেখো, আমার পয়েন্ট হলো যে আমরা ফেসবুকটাকে ইউজ করছি না হলেও 15 বছর হয়ে গেল, 15-16 বছর ধরে ইউজ করছি। আমি এটা বাকি ইন্টারভিউতে বলেছি। আমি পাঠিয়েছি কিছু লোকজনদের, কমপ্লিমেন্ট দিয়েছি, কিন্তু তাই বলে এত হাজার হাজার লোকজনদের না। আমি যখন দেখছি জিনিসটা, তখন কিছুদিন পর থেকে আমার নিজেকে ডাউট করতে আরম্ভ করেছিলাম যে এতজনকে কি করে দিয়ে উঠলাম। হ্যাঁ, আমি দিয়েছি, আমি তো তখনও অ্যাকসেপ্ট করেছি যে আমি পাঠিয়েছি কিছু লোককে কমপ্লিমেন্ট, তাই বলে এরকম হাজার হাজার এত লোকজনকে আমি পাঠাইনি, 1 লাখ লোকজনদের। কি হয়েছে, যদি কেউ একটুখানি যদি একটুখানি মানে লজিক দিয়ে বা একটু বুদ্ধি লাগিয়ে বা একটুখানি সময় নিয়ে যদি জিনিসগুলোকে দেখে তারপরে রিয়্যাক্ট করতো, আমার মনে হয় যে লোকেদের সেই রেসপন্সিবল হওয়া উচিত, একটুখানি সোশ্যাল মিডিয়াতে হলেও সেই রেসপন্সিবিলিটিটার সাথে রিয়্যাক্ট করা উচিত। কেননা কিছু কিছু জায়গায়, ম্যাক্সিমাম মানে অনেক জায়গায় আমরা তো র্যান্ডমলি বসে সেগুলোকে স্ক্রুটিনিও করেছি, বিকজ আই ওয়াজ ডাউটিং মাই সেলফ যে এত কী করে লোকজনদের কী করলাম। তো সেইখানে দাঁড়িয়ে দেখা গেল যে বেশ কিছু লোকজন কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দিয়ে দিয়েছে। ও আচ্ছা, যেহেতু তুমি ফেমাস। সেটা আমি জানি না আমি কত ফেমাস, কি ফেমাস, কিন্তু সেলিব্রিটিরা তো একটা সফট টার্গেট থাকেই। একদম, আমরা সব থেকে বড় সফট টার্গেট। মানে অন্য লোকজন এদের এখানে অ্যাকাউন্টে আমরা সেগুলোও দেখেছি, তাদের অন্য পোস্টে অনেক বাজে বাজে কমেন্ট করা আছে, কই সেগুলো নিয়ে তো কেউ ইয়ে করলো না, স্ক্রিনশট দিল না। কিন্তু যেটা ছিল যে লোকজন ওটা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনেকে দিয়েছে, অনেক লোকজন স্ক্রিনশট নিয়ে দিয়েছে। এবার আমরা তো সবারটা তো যাওয়া সম্ভব না। আরেকটাও জিনিস হলো, আমরা কিন্তু 2 দিন পরে অন দ্য 3rd ডে উই চেঞ্জড দ্য ডিপি। আচ্ছা, আমার ডিপি কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু ওই একই স্ক্রিনশট তাহলে একই স্ক্রিনশট কি করে যাচ্ছে? যদি ডিপি চেঞ্জ করি, তারা কি আগে থেকে স্ক্রিনশট নিয়ে বসেছিলেন যে কবে এটা পোস্ট করবে? তাহলে তো নতুন ডিপির সঙ্গে যাওয়া উচিত, কিন্তু লাস্ট যতগুলো গেছে সব কিন্তু ওই পুরনো ডিপির সাথেই গেছে। আমরা 3 দিন পরে কিন্তু ওটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, জাস্ট টু চেক দ্যাট হোয়াট ইজ গোয়িং অন। তো এই লজিকগুলো যদি কেউ ভাবতো, তাহলে হয়তো লোকে এটা করতো না। দে শুড, যেটা বললাম, রেসপন্সিবল হওয়াটা খুব দরকার। যে মজা নেওয়ার জন্য, খিল্লি করার জন্য লোকে করছে, কিন্তু সেটার জন্য আরেকটা মানুষ কিভাবে হ্যারাস হচ্ছে, সাফার করছে, তার ফ্যামিলি, তার মা যে অসুস্থ, সে কিভাবে সাফার করছে,
এইগুলো আমার মনে হয় এইটুকু সেন্সিটিভ লোকেদের হওয়া উচিত। আমরা সোশ্যাল মিডিয়াতে না মানে কি হয়ে গেছে জানো তো, আমি মানছি এটা ফ্রি মিডিয়াম, যে যা খুশি বলতে পারে, তাহলে আমিও তো বলতে পারি, কাউকে কমপ্লিমেন্ট দিতে পারি, কিন্তু আমার কমপ্লিমেন্ট দেওয়াটা বলছি ইন্টেনশন খারাপ ছিল, ঠিক আছে? আমি তার জন্য কিন্তু একটা জায়গায় সবাইকে বলেছি, আমার মা বললো তুই সবাইকে বলে দে, যদি খারাপ লেগে থাকে তুই সরি বলে দে। আমি সেটাও কিন্তু বলেছি একটা জায়গায়, সবার যদি এই কমপ্লিমেন্ট দেওয়াটা যদি খারাপ লাগে আমি সরি। কিন্তু তারা যেটা করছে, আমাকে বলা হয়েছিল এটার মধ্যে ইন্টেনশন খারাপ, এটা নাকি অশালীন, অনেক কিছু নোংরা প্রস্তাব করেছে, আমি করেছি। তাহলে তারা যখন গালাগালি দিচ্ছে, আমার মার অ্যাকাউন্টে গিয়েও গালাগালি দিচ্ছে, এবার মেয়েরাও, সেটা শালীন? আচ্ছা, এই যে কমপ্লিমেন্টের আসল গল্পটা কি ছিল? কি বলি বলো তো। আচ্ছা স্মিতাদি, এই তুমি আসলাম, বসলাম, একটু কফি টফি খাই, একটু গল্প করি, তুমি আসাতেই বাউন্সার দিয়ে দিলে, চারিদিকে এইসব চলছে। আমি না বলে বলে মানে না, তুমি অ্যাকচুয়ালি ফেমাস হয়ে গেছো তো, তাই জন্য আর কি আমি আর নিজের এক্সাইটমেন্ট থামিয়ে রাখতে চাইছি না। আমার মনে হয় আমি আগেও একটু হলেও ফেমাস ছিলাম, এতদিন ধরে কাজ করছি, কিন্তু হ্যাঁ এটা একটু একটু আউট অফ প্রপোর্শন হয়েছে বটে। আচ্ছা, আমরা একটুখানি সেট হই না? হ্যাঁ ঠিক আছে, চল একটু টেস্ট ম্যাচ খেলি, ছেড়ে এখন একদম আমরা প্রপার টি20 এর যুগে চলে যাচ্ছি। না একদম প্রপার গল্প শুরু করি। আগে বলো কেমন আছো? আছি, নট ইন এ গুড শেপ দো, মেন্টালি ভীষণ একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেক দিন ধরেই যাচ্ছিলাম, বিকজ মার অসুস্থতা নিয়ে। যেহেতু আমি এখানে ছিলাম না, দিল্লিতে ছিলাম, মার কেমোটা চলছিল। আচ্ছা, মায়ের কি? মায়ের ক্যান্সার হয়েছিল, যেটা আবার ল্যাপস করে, সেই জন্য ওটাকে আমি এখানে ছিলামই না তো, আমি 6-7 মাস এখানে নেই, যার জন্য কাজও করছিলাম না। এটা নিয়ে লোকে অনেক কিছু বলছে, এই জন্য কাজ হচ্ছে না, কাজ পাচ্ছে না, যাই হোক যেটা বলছে নানা মনির নানা মত। হ্যাঁ, আর লোকেরা তো আসল জিনিসটা কখনো জানতে চায় না, শুনতে চায় না। এই যে 7-8 মাস ধরে কেউ কিন্তু আমাকে ফোনও করেনি, এটা আমার কাছে একটা অভিমানের জায়গা। ও, যারা তোমার সহকর্মী? কেউ করেনি, কেউ জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি যে কেমন আছিস, কি হচ্ছে, ইভেন কাজের জায়গা থেকেও। যাই হোক, সেখান থেকে মার অ্যানুয়াল চেক আপ যেটা হয় প্রত্যেক বছর, সেই অ্যানুয়াল চেক আপে একটা বোন ম্যারো টেস্ট হয় ক্যান্সার পেশেন্টদের অ্যানুয়ালি, সেটা আমাদের রিপোর্টটা প্রত্যেক বছর করাতে হয়। হ্যাঁ, টু সি দ্যাট কী কন্ডিশন, এখন জিনিসটা স্প্রেড করছে কি না, কী জায়গায় রয়েছে। তো এইভাবে সেটা যখন হয় এপ্রিল মাসে, তারপরে কিন্তু ওটা দেখা যায় কিছু কালো স্পট দেখা দিয়েছে আশেপাশে। তো সেইখানে ডাক্তার বলে যে উই হ্যাভ টু গো থ্রু দ্য কি বলে কেমো, 3টে আরও কেমো সেশন দরকার। আর কেমো তো একদিনের ব্যাপার না, ইটস নট দ্যাট যে একদিনে কেমো, ইটস এ প্রসেস, লাইক 29 days অন্তর কেমোটা হয়। ক্যান্সার এমন একটা জিনিস, এটা তো ওই না যে ভাইরাল হয়েছে খালি একটু ওষুধ বা ক্যালপল খাইয়ে ঠিক হয়ে গেল মানুষ, বা খাইয়ে ঠিক হয়ে গেল। এটা কিন্তু এমন একটা জিনিস, এটা মেন্টালি যাদের হয় বা যাদের বাড়িতে, আজকাল তো অনেকের বাড়ি ঘরে ঘরে ক্যান্সার, তারা জানবে যে এটা কিন্তু মেন্টালি আর ফাইন্যান্সিয়ালি কিন্তু মানুষকে ভীষণ ডিস্টার্ব করে দেয়। নট অনলি ডিস্টার্ব, তাদেরকে ভেতর থেকে কিন্তু অনেক স্ট্রেসফুল ব্যাপার একটা চলে তাদের ফ্যামিলিতে। সো সেটার মধ্যে দিয়ে এনিওয়ে যাচ্ছিলাম। তো তার মধ্যে এই সমস্ত জিনিস, সেখানে গিয়ে লাস্ট 3-4 দিন ধরে লোকজন অনেক কিছু বলছে, অনেক কিছু মন্তব্য করছে, এই নিয়ে চলছে। কিন্তু ভীষণ খুব একটা যে বলবো যে হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমরা আসবো, সেই বিষয়টাতে আসবো। তার আগে আমাকে বলো, যখন তুমি প্রথম টেলিভিশনে, বহু কথা কয় সিরিয়াল থেকে তো তোমার পদার্পণ হয় ইন্ডাস্ট্রিতে, সো প্রথম অভিনয় করার সময় তোমার কি কখনো মনে হয়েছিল যে সেই নিখিল চরিত্রকে আজও মানুষ মনে রাখবে? আমি না ফেমাস হওয়ার জন্য অ্যাক্টিং শুরু করিনি, এটা আমি সবাইকে বলি। আমার এটা পছন্দের জায়গা, আমি ভালোবাসি জিনিসটা, অ্যাক্টিং করাটাকে, জিনিসটাকে ভালোবাসি। আমি দিল্লিতে যখন ছিলাম, আমি বড় হয়েছি দিল্লিতে, আমি কিন্তু থিয়েটার করতাম, হিন্দি অ্যান্ড ইংলিশ প্লে করতাম প্রফেশনালি। কামানি অডিটোরিয়ামে এখানে আমরা শো করতাম রেগুলার বেসিসে। সো দ্য থিং ইজ দ্যাট ওই সময় যে থিয়েটার করতাম, তারপর একটু গ্যাপ থাকে, আমার বাবা মারা যান, আমি MBA কমপ্লিট করে আমি অস্ট্রেলিয়াতে ছিলাম কিছু অস্ট্রেলিয়াতে কাজের জন্য, ওখানে ছিলাম, জব করতে ওখানে। ইয়েস, 9 to 10 months I was there।
আমার আচ্ছা তুমি মানে অভিনয় করতে করতে তুমি জব ফ্যাসিলিটির মানে জব আমি থিয়েটার করতাম দিল্লিতে। আচ্ছা আচ্ছা এখানে না, দিল্লিতে থিয়েটার গুরগাঁও করতে প্লাস এখানে হচ্ছে অ্যাক্টিং ও করছো? এখানে না 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 আমি এখানে ছিলামই না। আচ্ছা আমি পুরোটাই দিল্লিতে ছিলাম, গুরগাঁওতে। আমি বড় হয়েছি ওখানে। আচ্ছা আচ্ছা আমার স্কুলিং হলো সিমলা থেকে, আমি বোর্ডিং স্কুলে ছিলাম, আচ্ছা। লরেন্স স্কুলস না। আচ্ছা ঠিক আছে, সেম স্কুল অফ সঞ্জয় দত্ত, ও রাহুল রয়, রনিত রয়, আচ্ছা। মেনকা গান্ধী। তো আমরা বোর্ডিং স্কুলে ছিলাম। So it's আচ্ছা। one of the top 5 residential school, like Doon School যেরকম বয়েজ, হ্যাঁ, আমাদের একটা হ্যাঁ, কোয়েট। আচ্ছা ঠিক আছে, তো বীর দাস এখনকার যদি বলা হয়, বরুণনাথ ধাওয়ান, বরুণ শর্মা, দে অল আর ফ্রম our স্কুল। সো প্রাণের নাতনি বাই দ্য ওয়ে আমার ক্লাসমেট ছিল। Oh my God, it's so nice. এটা শুনে ভালো সো লাগলো। আমরা হলো সিমলাতে ছিলাম, আমি 6 বছর ওখানে ছিলাম। আই ডিড মাই 12th ফ্রম দেয়ার। আই কেম ব্যাক টু গুরগাঁও, দিল্লিতে ছিলাম। গুরগাঁওতে থেকে আমি যখন গ্র্যাজুয়েশন করছি তখন থেকে আমি থিয়েটার শুরু করি। সামহাউ আই ওয়াজ ওয়ার্কিং উইথ রোশন আব্বাস। রোশন আব্বাসের থিয়েটার গ্রুপ ছিল, এনকাম্পাস বলে। আচ্ছা তুমি তাহলে বোম্বেতে I'm coming to that. I'm আচ্ছা coming আচ্ছা to আচ্ছা সো রোশন আব্বাসের গ্রুপে আমরা কাজ করতাম, একসঙ্গে থিয়েটার করতাম। নেহাদুপিয়াও ছিল ওই সময়। আচ্ছা তো তো নিয়াদুপিয়ার সাথেও কাজ করেছো? আমরা থিয়েটার করতাম একসঙ্গে। তখন হঠাৎ আমার দিদা মারা যান। আচ্ছা এবার দিদা মারা যাওয়াতে মাকে নিয়ে আমি বললাম চলো, আমার তো এখন এখানে কোনো নেই, কারণ আমার ছুটি প্রচুর পড়ে আছে, সব হবে। তো আমি মাকে বললাম যে আমি যাচ্ছি তোমার সঙ্গে, আমি যাব। তাই কেম টু কলকাতা এসে তখন এখানে হঠাৎ করে সারাদিনই বাড়িতে বসে আছি, ওখানে সব কান্নাকাটি চলছে। কেউ একজন ছিল আমাদের কোনো ডিস্টেন্স রিলেটিভের মধ্যে, মার দিক থেকে কেউ একজন বলেছিল যে কোথাও একটা অডিশন হচ্ছে, যাবি? আমি যাচ্ছি, কেন দে নিউ দ্যাট আমি থিয়েটার করতাম ওই সময়। আমরা হ্যাঁ যাবো। তো গিয়ে আমি অডিশন দিই, 2-3টে জায়গায় অডিশন দিয়েছিলাম। তো যখন এখান থেকে আমাদের যাওয়ার মানে সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে 13 দিনে যখন আমাদের যাওয়ার মানে রিটার্ন টিকিট আছে, তার 2 দিন আগে আমার কাছে কল আসে যে 2টো জায়গা থেকে কল আসে, একটা এর জন্য। তো সেইখানের থেকে কিন্তু এটা শুরু হয়। আমার ফার্স্ট কাজ ছিল জিদ্দার সাথে। কি ছবি না, সিরিয়াল অ্যাড। আচ্ছা ওটা ছিল থামস আপের অ্যাড, ছিল পুজোর সময়। আচ্ছা জিদ্দার আর কি ওই সময় মানে জিদ্দা ওয়াজ লাইক, আমার বললো না, আর আমাকে বলছে আমি কিন্তু যাবো তোর সাথে। আমি বললাম আরে ভাই আগে কাজটা তো করতে দে, আগে কাজটা হোক, যে কি করবো আমি জানি না, আগে কি হচ্ছে। না তুই থেকে যা, মানে মাসিকে পাঠিয়ে দে, তুই থেকে যা, মানে এরকম ধরনের কথাবার্তা চলতে দেন আই স্টেট ব্যাক। আই ডিড দোজ অ্যাড। একটা প্রিন্টার ছিল, একটা অ্যাড ছিল। তো দ্যাটস হাউ দ্য হোল থিং স্টার্টেড। তারপর থেকে আমি বলি মাকে ঠিক আছে তুমি যাও, আমি আসছি, আমি 1 মাস পরে আসছি। সেই 1 মাসটা আর তারপরে আর হয়নি। অডিশন দিতে এদিক ওদিক অডিশন দিতে, এই কাজ এখানে যখন গিয়েছিলাম ওই কাজটা করতে করতে আমি আরো 2টো কাজের পাই। তুমি ইন্টারেস্টটা পেলে কি করে, মানে এই অ্যাডটা করার পরে কি তোমার ইচ্ছেটা আসলো? না মানে ইন্টারেস্ট বলতে গেলে তো আমি অ্যাক্টিং সবসময় করতে ভালোবাসি, কারণ আমি যেহেতু থিয়েটার করতাম। কিন্তু এইটাকে যে প্রফেশনালি যে ব্যাপারটা হবে সেইটা কিন্তু ভাবে হয় জিনিসটা, কিন্তু ইট ওয়াজ নট প্ল্যান। যেটা জিজ্ঞেস করছিলে না যে বোম্বেতে কেন গেলে না, যে এখানে কেন। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ রাইট। সো আমি যখন শুরুর দিকে এখানে আসি, যারা তোমার যেহেতু ব্যাকগ্রাউন্ড, তুমি বাইরে পড়াশোনা করেছো, বাইরের একটা মানে পরিবেশে বড় হয়েছো, এবার ন্যাচারালি যে সমস্ত মানুষগুলোর সাথে তুমি কাজ করেছো, ন্যাচারালি একটা যে কেউ চাইবে যে বোম্বেতেই ফার্স্ট আমার পদক্ষেপটা ফেলি। তো সেখানে কলকাতায় আসলে, কলকাতায় এসে বললাম কলকাতা আসাটা কিন্তু প্ল্যান ছিল আনপ্ল্যান ছিল। তো এখানে ইন্টারেস্টটা আসলো কি করে? ওই যে বললাম একটা এই যে 2টো কাজ শুরু হলো, তারপরে এই যখন কাজের জায়গায় গিয়ে তারা আমাকে বললো আরো 2টো জায়গায় অডিশন আছে, যাও। সেখানে গেলাম, সেখান থেকেও কিছু একটা হলো, ওখান থেকে কিছু একটা হলো। এই হয় না যে সার্কেল, একটা কন্ট্যাক্ট থেকে আরেকটা কন্ট্যাক্ট, এটা থেকে আরেকটা কন্ট্যাক্ট শুরু হয়। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি ওই সময় যখন এটা হচ্ছিল, আমি কিন্তু এদের মধ্যে যাদেরকে আমি জানি, আমি রোশনকেও আই অ্যাপ্রোচড রোশন, আই অ্যাপ্রোচড, তো তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে যে কি ব্যাপার, কি আমি আসতে চাই বোম্বেতে, হাউ টু অ্যাপ্রোচ, জানার জন্য কি করব কি না করব। সেই সময় ওরা কিন্তু বলেছিল যে ইটস নট দ্য রাইট টাইম, বিকজ ইফ ইউ রিকল যে 9-এর শুরুর দিকে, 2009-এর শুরুর দিকে আর ওই 8-এর শেষ আর 2009-এর শুরুর দিকে কিন্তু এই বোম্বেতে 6 মাস ধরে 7 মাস ধরে কিন্তু সব টেলিকাস্ট বন্ধ ছিল।
there was some problem with the guild and producer-এর সঙ্গে কিছু একটা ঝামেলা ছিল, সব রিপিট টেলিকাস্ট চলছিল। হ্যাঁ, একটা টাইম ছিল, প্রবলেম ছিল, সব সিরিয়াল ফিরাল সব রিপিট টেলিকাস্ট চলছিল, 6 মাসের মতো ছিল, 6 থেকে 7 মাস ছিল ইফ ইউ রিকল। তো ওই সময়টা ছিল। তো দেন আই সেড দ্যাট ওকে, ওরা বললো যে ইটস নট দ্য রাইট টাইম, এন্ড আমার ছিল যে আই উইল গো ব্যাক এন্ড স্টার্ট ওয়ার্কিং দিল্লিতে, কারণ ওখানে তো আমি আমার সিভি দিয়েই এসেছি যে অন্য কনসালটেন্টদের যে হয় না এইচআর কনসালটেন্টস যারা থাকে, তো আমার পয়েন্ট ছিল যে আই উইল গো ব্যাক। বাড়িতে লোকে গালাগালি করেছে, মা থেকে আরম্ভ করে রিলেটিভস, যেটা হয় আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে, যে নো চাকরি ছেড়ে সব ছেড়ে এই সমস্ত করছিস, এই লাইনে তো কোনো, দেখো আমি কাউকে চিনি না জানি না, তারপরে এই প্রফেশনের তো কোনো সার্টেনটি নেই, ইটস ভেরি আনসার্টেন টিল ডেট, দিস ইজ হাউ ইট ইজ। তো খুব স্বাভাবিকভাবে যেটা হয়, তো তখন আমি সবাইকে বলেছিলাম প্লিজ আমাকে একটা বছর দাও, if things does not work out here, I'll go back and start working again. That's how the whole thing, কিন্তু আমি 1 বছর যে থেকে গিয়েছিলাম because of that, যে এইটাই কিন্তু আমি বলেছিলাম যে আমাকে just give me 1 year, if thing doesn't work out I'll go back and start working again. সো এইভাবে করতে করতে তারপরে একটার পর একটা এদিক থেকে ওদিক করে, তখন সাহিত্যের সেরা সময় হতো, আকাশ আটে মধ্যবর্তী নিয়ে অনেকগুলো সাহিত্যের সেরা সময়, তো আমি সাহিত্যের সেরা সময় 2টো করেছিলাম। আচ্ছা, এই থেকে তখন আচ্ছা, সেইখান থেকে আবার এখানে অডিশন দেওয়া হয় না, ওখানে যখন করেছি তার মধ্যে বললো যে কিছু ওখানে চল, ওখানে অডিশন হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এই সমস্ত করতে করতে অডিশন দেওয়া। আমার স্টারের কিন্তু বউ কথা করার আগে আমরা সিলেক্ট হয়ে গিয়েছিলাম এখানে আকাশ নীলের জন্য। আচ্ছা, এখানে আকাশ নীলের যে জুনিয়র ডক্টরস ছিল সেটার জন্য সিলেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, আমাদের 2 দিনের শুট হয়ে সেটাকে ফেলে দেওয়া হয়। কেন? এটা একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প। তখন অনিন্দদা, আমাদের যে অনিন্দ ব্যানার্জি, অনিন্দদা কিন্তু ডিরেক্টর ছিলেন ইয়েটার। আমি অনিন্দিতা হলো আমার যে দিদি হয়েছিল এখানে, এখন অনিন্দিতা বোম্বেতে কাজ করছে, অনিন্দিতা বোস, আমরা সবাই একসঙ্গে কিন্তু ওখানে সিলেক্ট হয়েছিলাম দুজন। যে হয় না যে ভাই ফোটার ইভেন্ট চলছিল না কিছু একটা চলছিল, তো এটাকে কিছুদিন পরে নাও, নেক্সট উইকে এটা করো, এখন কিন্তু ভাই ফোটার ইয়ে করো, সামথিং লাইক দ্যাট। সো সামহাও এটাকে ডিলে করে ওরা 1 সপ্তাহ, তার মধ্যে বউ কথা ওটা ফাইনালাইজ হয় রবি স্যারের অফিস থেকে। সো এবার আমি ওদেরকে বলি যে আমি তো এখানে হলো করেছি, আমাদের আবার 1 সপ্তাহ পর থেকে শুট। এবার তখন আমাকে জানায়নি কোন চ্যানেল, কি ব্যাপার, কি না কি, বলেছে যে যা করছো তুমি এখন ওটাকে বন্ধ করতে হবে, তোমাকে কন্ট্রাক্ট সাইন করতে হবে। এবার আমি বলছি যে কাকে এরকম, তখন আমি নতুন, এবার হট করে কাজ শুরু করাতে যদি আমি লোকজনদের না করে দিই, তখন লোকজন পরে গিয়ে আমাকে আবার কাজ দেবে না, কি ভাববে কি না ভাববে। তখন আমি বললাম যে এই ব্যাপার, এই কিন্তু সিচুয়েশন। তখন ভীষণ সাপোর্টিভ ব্যাপারটা ছিল ওখানে, বলেও ইভেন অনিন্দদাকে মানে ভীষণভাবে থ্যাংক ইউ যে অনিন্দদা আমাকে নিজের কথা যখন বলেছিলাম গিয়ে করেছিলাম, অনিন্দদা বলে না ওটাতে যখন অ্যাজ এ লিড অ্যান্ড রবি স্যার, অনিন্দদা যেহেতু রবি স্যারের সঙ্গে কাজ করেছিলেন আগে, তো বললো যে না ওটা তুই কর, আমি এখানে কথা বলছি। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি নাইস জেস্চার, আমি বলবো যে খুব ভালো একটা জেস্চার ছিল অনিন্দদার তরফ থেকে, তুই কর ওখানে ওখানে কাজ কর। কারণ রবি স্যারের সঙ্গে কাজ করা মানে রবি স্যার ইজ অ্যান ইনস্টিটিউট ইটসেলফ, অবভিয়াসলি। সো রবি ওঝা বলে কথা। তো স্যারের সঙ্গে মানে ওই জন্য তো ওখানে গিয়ে যখন শুরু করা হয়, যেটা বললে আমার শুরুর দিকে যদি যারা আমার দেখেছে তারা বলবে যে আমি শুরুর 5-6 মাস আই টু স্ট্রাগল উইথ মাই বাংলা, হিন্দি উচ্চারণ চলে আসতো, মানে মেনলি হিন্দি, ইংলিশ তো বলতেই পারে মাঝে মধ্যে, মানে আমার ক্যারেক্টারটা এরকম ছিল বাইরে থেকে এসেছে, রাইট। কিন্তু এবার আমি জানি না আমার অডিশনে তাদের মনে হয়েছে কিনা ওই গল্পের চরিত্রটা যখন মানে তোমার উপর দিয়েছে, মানে দেখেছে যে স্ক্রিন টেস্টে এই ব্যাপারটা করা যেতে পারে, আমরা মানে ওই আমার মানে যেটা ছিল যে ইংলিশে কথা বলাটা তো অবধি ঠিক আছে, মাঝে মধ্যে ইংলিশে কথা বলছি খুচকাচ, বাট বাংলা সিরিয়ালে তুমি ইংলিশে কথা বলাটা তখন তো মানে এত তো আরবানাইজ হয়ে যায়নি তখন, তোমার ইয়ে দেখতো। আর আমার মনে হয় সবসময় এটা আমি মনে করি, যখন হিন্দির কাজও করতাম তখনও, যে যেই ল্যাঙ্গুয়েজেই কাজ করো সেই ল্যাঙ্গুয়েজের উপর তোমার যদি কমান্ড না থাকে না, ইউ উড স্ট্রাগল অ্যাজ অ্যান অ্যাক্টর। বিকজ তোমার যখন কনসিয়াসলি তুমি যখন অন্যদিকে শিফট হয়ে যাচ্ছ, তোমার মাইন্ড যে আমাকে অন্যদিকে কনসেন্ট্রেট করছো, তুমি কিন্তু তখন তোমার ইমোশন বাকি জিনিসগুলো কিন্তু ডিস্টার্ব হবে। ঠিক আছে, আমার শুরুর দিকে কিন্তু হতো, আমি নিজে রিয়েলাইজ করেছি হতো, বিকজ আমি ভীষণভাবে অত্যাচার হয়ে যেত, অত্যাচারকে মনকে মন বলে দিতাম, ঠিক আছে, ফ্লোতে হয়ে যেত।
তো যেহেতু তুমি হিন্দি প্লে করেছো, হিন্দি প্লে করেছি, আর হিন্দিতে যেহেতু বড় প্রবাসী হয়েছি। বাঙালি, এবার আরেকটাও জিনিস আমি বলবো যে আই এম থ্যাঙ্কফুল টু মাই মম ড্যাড, যে বাবা আর মা কিন্তু আমাদের দুই ভাইকে বাড়িতে কিন্তু বাংলা লেখা পড়া দুটোই শিখিয়েছে। আমরা কিন্তু বাংলা কিন্তু ওরমভাবে শিখিনি। দে মেড শিওর দ্যাট আমি যাতে লিখতেও পারি, বলতেও পারি। এখানে আমি দেখি সবাইকে, অনেককে এখনও দেখি যে না না আমি না বাংলাটা ঠিক, হ্যাঁ বাংলায় এখন ভীষণ একটা ফ্যাশন হয়েছে এটা বলা, যে আমি না বাংলাটা ঠিক লিখতে পারি না, বাংলাটা ঠিক করতে পারি না। অ্যাজ এ বাঙালি ইউ শুড বি প্রাউড অফ ইয়োর ল্যাঙ্গুয়েজ। আর এটা শেখা লেখা আমার মনে হয় সবার উচিত, এটা আমি মনে করি। ইভেন আমি বাংলায় কিন্তু লিখেছি মানে অন স্ক্রিন। এক সিন যেত যেখানে ডায়েরি লেখা হতো, আমি লিখতাম কিন্তু বাংলায়। বাহ, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমার উচ্চারণে ইনিশিয়ালি হতো, সেটার জন্য আই হ্যাভ ওয়ার্ক রিয়েলি হার্ড। আমি রোজ সকালবেলা এসে স্টুডিওতে আমাকে স্যার বলেছিলেন, রবি স্যার, যে তুই জোরে জোরে পড়। আমাকে রিজ্জু বলতো স্যার আমাকে, রবি স্যার। আর হিন্দিতেই কথা বলতেন আমার সঙ্গে, বাকি যখন সিন নিয়ে ডিসকাস হতে হতো। আচ্ছা শোন রিজ্জু, তুই কাম কর। আমি বলেছিলাম স্যারকে, স্যার এই প্রবলেম হচ্ছে। বলেছিল সকালবেলা উঠে তুই নিউজ পেপার পড়বি, জোরে জোরে চিল্লে বাংলা। অফকোর্স বাংলা বই বা নিউজ পেপার, স্পেশালি নিউজ পেপার ডিফারেন্ট। আমি তখন তো আমাদের এত আমরা স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের শুটিং হতো না। এখন যেরকম আমরা মানে ভীষণই স্ট্রাকচার্ড হয়ে গেছে, 9:30 পরে কেউ শুটিং করছি না, টাইম লিমিট হয়ে গেছে। তখন কি আমরা রাত্রিবেলা 2টোর সময় যাচ্ছি, সকাল 8টার সময় আবার চলে আসছি। যারা লিড করছি তাদের উপরে আরও প্রেশার। কিন্তু তারপরে যখন সকালবেলা আসতাম, ওই মেকআপ করে স্ক্রিন মুখস্থ করা মানে স্ক্রিপ্ট মুখস্থ করার সাথে সাথে আমি কিন্তু চিল্লে চিল্লে পড়তাম। অনেকে আমার তাই নিয়ে মজাও করতো, বাট আমি রোজ পড়তাম। যেটা স্যার বলতেন আমাকে, আই টু ফলো দ্যাট, রিলিজিয়াসলি ফলো দ্যাট, যে আমি রোজ চিল্লে চিল্লে কিন্তু নিউজ পেপার পড়তাম। অ্যান্ড ইভেন আমি শুরুর দিকে কিছু 1-2 মাস 3 মাস পর, এটা যখন হয় 3 মাস পরে আমি স্যারকে বলেছিলাম, স্যার আমাকে বাদ দিয়ে দিন, আমি পারছি না। এটা সত্যি কথা, যারা যারা আছে তারা জানে। মন্দিরাদি যে আমাদের ওই সময়কার যে ক্রিয়েটিভ ছিল স্যারের তিনি, মিতালিদি স্যারের যে ওয়াইফ যিনি লিখতেন, মিতালিদি, রবি স্যার, সবাই জানে এটা, যে আমি কিন্তু বলেছিলাম, নিজে গিয়ে বলেছিলাম যে আমার দ্বারা হচ্ছে না। কারণ আমি নিজে ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড। আমি নিজে যখন দেখতাম না, আমার ভীষণ রাগ উঠতো, যে কী বাজে করছি। আমার প্রথম 3 মাস 4 মাস আমার নিজের কাজ আমার নিজের ভালো লাগেনি, বউ কথাকার, যে বিকজ আই কুড সি দ্যাট আমি হলো এর থেকে বেটার করতে পারি, মানে আই কুড সি দ্যাট আমি না ভীষণ বাজে করেছি। এটাও একটা ব্যাপার। আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে বা আমি দেখেছি আশেপাশে, এত বছর ধরে কাজ করছি তো, এই সাপোর্টটা, এরকম ধরনের যে সাপোর্ট একটা অ্যাক্টারকে দেওয়া, এই কনফিডেন্স দেওয়াটাও কিন্তু খুব কম জায়গায় আমি দেখেছি। স্যার আমাকে নিজে বলেছিলেন, তেরে কো হিন্দি মে বাত করনা হ্যায়, ইংলিশ মে বাত করনা, তু করনা, मैं हूँ। একটা বাংলা সিরিয়ালের হিরো, তাকে যখন তার ডিরেক্টর বা প্রডিউসার যখন তার পাশে এসে বসে যে চিন্তা করিস না, আমি আছি, तेरे को हिंदी में बात करना है, करना, क्या हो गया, इंग्लिश में बात करना है, करना, तू तो बाहर से आया है, कर ही सकता है, क्या प्रॉब्लम है। এটা কত বড় একটা যে কথা, এই সাপোর্টটার এই কনফিডেন্সটাকে যদি না দেওয়া হতো, তাহলে হয়তো মানে আমি রিজু হতাম না। আমি এখনও সেটা বিশ্বাস করি। তো ওই জন্য স্যার আমাকে তারপরেও যখন যা কিছু যে কোনো কিছুর জন্য বলতো, আমি কিন্তু না করতাম না, আমি হ্যাঁ করতাম। যা কাজ যেটা হলো, যেরকম কিছু আসতো, বিকজ আই হ্যাড দ্যাট রেসপেক্ট, দ্যাট কনফিডেন্স, অ্যান্ড সেই রকম একটা ছিল যে না, এই মানুষটা যদি এইটা করতে পারেন, তাহলে আই ক্যান ডু এনিথিং ফর দ্যাট পারসন। মানে যখন এটাও হতো যে রাত্রিবেলা করে এলো, আমরা শ্যুট করছি এত রাত করে, একবারও কমপ্লেন হতো না, কোনো কমপ্লেন করতাম না আমরা কোনো সময়। কাজটা ভালোবেসে না, তার কেননা এই ধরনের ভালোবাসাটাও তো পেতাম, এই সাপোর্টটাও তো পেতাম। মানে প্রফেশনালি তোমাদের সাথে কখনো বিহেভ করতে না, ভীষণ নিজের মনে করে কাজটা করাতো। ইভেন বকাও খেয়েছি, কিন্তু রবিও যা শুনেছি খুব সেটে রেগে যেতেন না, কিন্তু লাস্টের দিকে আমরা যে পেয়েছি ভীষণ ভালো ভার্সন অফ স্যার পেয়েছিলাম। আচ্ছা, এটা সবাই বলতো পরের দিকে, যারা স্যারের সঙ্গে আগে কাজ করেছিলেন তারা এসে বলতো, তোরা ভীষণ লাকি, তোরা ভীষণ লাকি। স্যার ভীষণ সুইট ছিলেন আমাদের জন্য, আমরা ভীষণ নতুন, আর তখন ছোট ছিলাম, মানালি আমাদের সঙ্গে ভীষণ, মানে আমরা কিন্তু ওই রাগটা দেখিনি, সত্যিকারের দেখিনি। স্যারের বকা দিত মানে ইন দ্য সেন্স দ্যাট স্যার ভীষণ পার্টিকুলার ছিলেন, টাইম, এই যে আজকে বলাই তো হয় যে রবিও যা ভীষণ পারফেকশনিস্ট, আমি হলো 5 মিনিট 10 মিনিট আগে এসেছি, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে।
স্যার বলতেন, ফেরত পাঠিয়ে দিতেন, তুমি যখন খুশি আসো, আমার 9টার সময় রোলিং চাই। তো ওই জন্য আমাদের ওই একটা যে আছে না স্কুলিংটা যেটা বলে না, এত স্ট্রং ওই সময় ছিল। তো যাই হোক, তো এইভাবে জিনিসগুলোকে ওই করতে 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 আমি বলবো যে ইভেন আমার যে অ্যাক্টার্স যারা ছিল, কো অ্যাক্টার্স যারা সিনিয়র যারা ছিলেন, তারাও খুব ভীষণ ভালো মানে ইনপুট দিত, হেল্প করেছে অনেক। এই জায়গা আছে, শোন না এগুলোকে একটুখানি এইভাবে বল, একটু চিন্তা কর কীভাবে বলবি। অনুস্রাদি আমি এখনও দিদান বলি কোথাও দেখা হলে। মৌমিতাদিকে আমি এখনও মা বলেই ডাকি। মৌমিতা গুপ্ত, হ্যাঁ, কোথাও দেখা হলে, স্টুডিওতে এদিকে দেখা হলে। হ্যাঁ, বিশাল ভালো চরিত্র। বাদশাদাকে তুমি বলছো আর আমি ওটাকে ভিজুয়ালাইজ করছি, কারণ আমরাও তো বউ কথা কও সিরিয়ালটা দেখতাম। বাদশাদার সঙ্গে এখনো দেখা হলে আমি কাকাই বলি, এখনো কাকাই বলেই ডাকি। সিরিয়ালে যখন অভিনয়টা শুরু করলে, শুধু তো হিরো হিরোইন থাকে না, সেখানে ক্যারেক্টার আর্টিস্টও থাকে, বাবা মায়ের চরিত্র, বোনের চরিত্র, বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে। তো দীর্ঘদিন কাজ করতে করতে একটা পরিবার হয়ে ওঠে। সেই পরিবারের পারিবারিক সম্পর্কটা আফটার যখন সিরিয়াল এন্ড হয়ে যায়, সেটা কি থাকে? এটা কিন্তু সিরিয়ালেও হয়, ফিল্মেও হয়, আজকাল ওয়েব সিরিজ হচ্ছে তাতেও হয়। ফিল্ম অ্যান্ড ওয়েব সিরিজে কী হয়, জিনিসটা কিন্তু 2 মাসের, মেবি 2.5 মাস 3 মাসের জন্য একসঙ্গে রয়েছে। সিরিয়ালে আমরা 3 বছর, 3.5 বছর, 4 বছর ধরে একসঙ্গে রয়েছি। সেইখানে বন্ডিংটা কিন্তু অদ্ভুতভাবে একটা বন্ডিং তৈরি হয়ে যায় আমার মনে হয়। কেন সেখানে আমরা নিজের বাড়ির থেকে, নিজের বাড়ির লোকেদের থেকে তাদের সঙ্গে আমরা কিন্তু বেশি সময় স্পেন্ড করছি অদ্ভুতভাবে। তো এইটা ন্যাচারালি হয় আমার মনে হয়। এবার যাদের সঙ্গে বন্ডিং হয় না, সেটা হয় না হয়তো, কিন্তু আমাদের ওই সময় কিন্তু বন্ডিং খুব ভালো ছিল সবাই। ইভেন সিনিয়ররা আমাদেরকে খুব ভালোবাসতেন, সেই স্নেহও করতো, আমরা সেই রেসপেক্টটাও দিতাম। তো এই জিনিসটা ছিল। থিয়েটারে কাজ করেছো, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছো, ছবিতে কাজ করেছো, এবং টেলিভিশনে তো তোমার অলরেডি কাজ করেইছো। কোন মিডিয়ামটায় কাজ করতে গিয়ে তোমার কাছে মনে হচ্ছে সেটা ছিল তোমার কাছে ভীষণভাবে চ্যালেঞ্জিং? না গো, মানে আমার যেটা, আমি ব্যক্তিগত আমার ব্যাপার বলবো, যে আমার কাছে কিন্তু কোনো সময় মনে হয়নি যে এটা চ্যালেঞ্জিং বেশি বা এটা চ্যালেঞ্জিং বেশি। কেননা এন্ড অফ দ্য ডে তুমি একটা ক্যারেক্টার প্লে করছো, তুমি যদি ক্যারেক্টারটাকে বুঝে যাও, তুমি ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাও, তাহলে কিন্তু এটা চ্যালেঞ্জিং লাগবে না। হয়তো কেউ কেউ আমাকে নিয়ে বিরক্ত হয়, বাট আমি একটু জিজ্ঞেস করি যে, কারণ আমি যতক্ষণ না তাদের জিজ্ঞেস করবো, এটা তাদের বেবি, দ্য রাইটার, দ্য ডিরেক্টর, দে নো দ্য ক্যারেক্টার মোর দেন আই ডু, ক্যাপ্টেন অফ দ্য শিপ, রাইট? আমার মনে হয় যে আমি যত বেশি ইনপুট পাবো, আমি হয়তো ক্যারেক্টারটাকে তত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। যেরকম আমি একটা কথা বলি, তোমায় আমায় মিলে, যখন আমাকে তোমায় আমায় মিলের সময় ব্রিফ করা হয় চ্যানেল থেকে, থেকে ব্রিফ করা হয় ক্যারেক্টারটা নিয়ে, তখন আমি বলেছি আমি রান্না করতে আমি নিজে পছন্দ করি, আমি বাড়িতে রান্না করি মাঝে মধ্যে, আমার ভালো লাগে। আমি চ্যানেলকে রিকোয়েস্ট করেছিলাম, প্রোডাকশন হাউসকে, যে আমাকে আমি কিন্তু কোনো একটা মিষ্টির দোকানের সঙ্গে আমাকে কথা বলিয়ে দাও, আমি ওখানে গিয়ে সকালবেলা জিলিপি বানানো শিখবো। আচ্ছা, and I did। সকালবেলা 6টার সময় উঠে আমি যেতাম। তো সে কোথায়, মানে সেই দোকানটা কোথায় ছিল? সেটা এখানেই ছিল, আমাদের এই রানীকুটির দিকেই ছিল একটা দোকান। আচ্ছা, এদিকে আমাদের এই গল্ফিনের দিকেই ছিল। কেন সকালবেলা উঠে যেতাম, কিসের জন্য, যে এটা কিন্তু হলো যেটা ছিল, যে আমার মনে হয়েছিল যে তুমি যখন বলছো একটা ছেলে মানে ছোটবেলা থেকে 14-15 বছর বয়স থেকে এই কাজটা করছে, তখন যখন স্ক্রিনে গিয়ে যখন আমরা এই কাজটা করব, আমি এই কাজটা সেটা যেন মেকানিক্যাল না হয়, সেটা দেখে যেন সবাই কনভিন্স হয় যে হ্যাঁ ও ছোটবেলা থেকেই কাজটা করে। দেখে মনে হয় খুব ইজি, 2.5 পাক এরকম ঘুরিয়ে এরকম টেনে দিল। যখন বানাচ্ছো, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব অ্যাকচুয়ালি। আমার এখানে এখনো হাতের মধ্যে প্রচুর জায়গা আছে যেখানে পুরো কালো 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 স্পট আছে। কেন? ওই সব তেলের ছিটা লেগে। আচ্ছা, ওই জিলিপি বানানোর সময় যে তেলের ছিটাটাও নিজের হাতই যেত, নিজেই করতাম, আমি কাউকে বলিনি যে আমার ডুপ্লিকেট কেউ করবে। অল ওয়াজ ডান বাই মি, আমি নিজে বানাতাম। ইভেন এটাও করেছিলাম সকালবেলা ওঠে ওদের ওখানে যে মিষ্টির দোকানে, তোমরা যদি দেখে থাকো, হাঁড়ির ওপরে, দইয়ের হাঁড়ির ওপরে, রসগোল্লার হাঁড়ির ওপরে যে কাগজটা, সাদা কাগজটা দিয়ে যে ছাড়ে, ওই গাটার ছাড়ার কিন্তু একটা কায়দা আছে, চাক করে ছেড়ে দিল। এটা একটা প্র্যাকটিস। যখন তুমি ওটা করছো, লোকে দেখে যেন মনে হয়, তুমি যদি আমার যে কটা আছে তুমি গিয়ে দেখে নাও। ইভেন ডাব্বা ফোল্ড করা, ওইটাকে ফোল্ড করতে হয় যে মিষ্টির ডাব্বাটা, অ্যান্ড ওয়েন দে ডু ইট, ওরা কিন্তু
ডাব্বার দিকে একবারও তাকায় না, কথা বলতে হতে, হ্যাঁ কটা কটা মিষ্টি চাই দাদা, আমি হ্যাঁ দিদি বলুন, আপনার 10টা সন্দেশ, আপনার ইয়ে, ওরা কিন্তু তাকায় না, দে জাস্ট ফোল্ড। কত কিছু জানতে হয়, হ্যাঁ, একটা কিছু আমার মনে হয় এগুলো করা উচিত এস্টাবলিশ করার জন্য। এটা আমার মনে হয়। তো আমি ওই জন্য বললাম, আমি এগুলো জিজ্ঞেস করি, কেন আমার মনে হয় যেটা বললে কোনটা চ্যালেঞ্জিং, সো এইগুলো যদি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় যদি করা যায়, তখন কিন্তু জিনিসটা চ্যালেঞ্জিং হবে না। তাহলে কি তুমি ওর ভেতরে বলা যেতে পারে যে ঢুকতে হয়। একজন অ্যাক্টর হতে গেলে তাকে বিজনেসটাও জানতে হবে, কিসের business? বডি মুভমেন্টের বিজনেস, মানে এই যে তুমি যেমন মিষ্টির ব্যাপারটা পুরো বললে Of কনসেপ্ট, course, মানে ওই যে বললাম নিজেই বললে আর্টিফিশিয়াল আর ন্যাচারাল দেখার মধ্যে এটাই তো ডিফারেন্স। তুমি যখন বলছো যে আমি আর্মিতে কাজ করি, তো তোমার কিছুদিনের আর্মি ট্রেনিং নেওয়া উচিত, তোমার বডি ল্যাঙ্গুয়েজ উড সে সামথিং ডিফারেন্ট, নয়তো, তাই না? আমি যদি বলছি আমি ফুটবল খেলি, আমি হট করে গিয়ে প্রথম দিন শুটে গিয়ে ফুটবল খেলতে গেলে লোকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলবে যে ভাই এ কোনোদিন ফুটবল খেলে না, বলে দেবে। মানে এটা এমন একটা জিনিস, আমাদের বলা হয়েছিল যে ক্যামেরার সামনে কিন্তু কোনো কিছু লুকানো যায় না, তুমি আশেপাশে লুকিয়ে ফেলতে পারবে, খালি চোখে তুমি অনেক কিছু লুকিয়ে ফেলতে পারবে, ক্যামেরাতে সব ধরা পড়ে। তো একটা মানুষ দাঁড়িয়ে যদি বলি আমি ক্রিকেটার, তুমি যদি প্র্যাকটিস না করে ওখানে খেলতে যাও, তোমার নাড়া চড়া বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে যে ভাই এ ক্রিকেট খেলে না। ইভেন আমাকে একটা জায়গা ছিল যেখানে হলো পিয়ানো বাজাতে হতো, আমি কিন্তু সেই পিয়ানোটার কর্ড শিখেছিলাম, ওইটুকু জায়গা যতটুকু যাবে সেই জায়গাটুকু কিভাবে যাবে, কেন লোকে দেখে যেন মনে হয় না যে ও খালি ওই কায়দা মেরে দিলাম, দূর থেকে নিলে তো ঠিক আছে, কায়দা মারছি আমরা বসে, ক্লোজ তো নেবেই, ক্লোজ যদি নেওয়া হয় তখন আর এখন দর্শক খুব পাকা হয়ে গেছে, সেটা হোক, আমার পয়েন্ট হোক কি না হোক, অ্যাজ অ্যান অ্যাক্টর এটা তোমার রেসপন্সিবিলিটি হওয়া উচিত, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস যেটা, সেটা আমার মনে হয় যে সিরিয়ালটা একটু বেশি আমার মনে হয় যে চ্যালেঞ্জিং অ্যাট টাইমস বিকজ অফ দ্য টাইম। আগেকার দিনের, এখন তো আমরা উইন্ডো হয়ে গেছে, তখন তো কোনো টাইম ছিল না। এই যে এতক্ষণ ধরে কাজ করা, তুমি নিজের উপর নিজেকে যত্ন নিতে পারছো না, 16 ঘন্টা 17 ঘন্টা তুমি যদি শ্যুট করো, তুমি নিজেকে কখন যত্ন নেবে? তোমাকে তো দেখতে, সামনে তো লোকে তোমাকে দেখছে, এই যে নিজেকে, তারপরেও তোমার নিজেকে যে ঠিক রাখা, তারপরে হলো তোমার এই যে ডায়লগ, আমরা কিন্তু স্ক্রিপ্ট কিন্তু অন স্পট পাই, অন স্পট আমাদের মুখস্থ করতে হয়, একটা সিন শেষ হলো আরেকটা স্ক্রিপ্ট পেলাম, তার মধ্যেই মুখস্থ করে নিতে হলো। এটা না যে ফিল্মের বা ওয়েবের কি হয়, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি আগে থেকে স্ক্রিপ্ট পেয়ে যাচ্ছ। আমাদের ওই সময়ের মধ্যে কি হয়, আগে থেকে আমরা আমি বসে গেলাম, কেননা যতটুকু করেছি যে হ্যাঁ আমি হয়তো এই জায়গাটায় পজ দেবো, বা এটা এরকমভাবে বলবো, এটা এইভাবে করলে কীরকম হয়। ওয়ার্কশপ যখন হচ্ছে ফিল্মের আগে বা এর আগে, তখন জিজ্ঞেস করে নিলাম ডিরেক্টরকে যে হ্যাঁ স্যার এটা কীভাবে, এটা করলে এরকম হবে কিনা, ওই করলে হবে না। বাট এখানে তো তোমাকে ওইটুকু সময়ের মধ্যেই তুমি যতটুকু বলতে পারো, মানে তোমাকে এই যে স্টেজে যখন কোনো প্লে হয় তার আগে একটা রিহার্সাল হয়, রিহার্সাল বেশ অনেক দিন ধরে হয়, তারপর ছবির ক্ষেত্রেও ওয়ার্কশপ হয়, টেলিভিশনে যখন কোনো সিরিয়াল স্টার্ট হয় তারও আগে কি একটু ওয়ার্কশপটা কি দরকার? উচিত, কিছু কিছু জায়গায় সেটা তো হচ্ছে না এখন, সেটা আমি বলতে পারবো না এখন কি হচ্ছে। এই যে আমি বললাম দ্যাট ওয়াজ এ ওয়ার্কশপ তোমার মিলের সময়, আচ্ছা ওইটা যেটা করেছি তোমাদের সময় কি তোমরা ওয়ার্কশপ করতে? হ্যাঁ বেশ কিছু কিছু সময় করেছি, বউ কথাকার সময় আমরা করেছি, আমাদের তখন তো আমরা একদম নতুন, যতটুকু সময় পাওয়া গেছে। এই যে সকালবেলা 6টার সময় উঠে গিয়ে যে প্র্যাকটিস করা, এগুলো করা, এই যে জিলিপি বানানো, এই যে বসে বসে যে এইগুলো প্র্যাকটিস, ইটস এ কাইন্ড অফ ওয়ার্কশপ অনলি, তাই না? ওয়ার্কশপই তো, তুমি তো একটা কাজের জন্য একটা নিজেকে প্রিপেয়ার করছো, প্রিপেয়ারিং ইয়োর সেলফ ফর এ ক্যারেক্টার ইজ এ ওয়ার্কশপ। তারপরে বসে তুমি যদি দেখো যে নিখিল আর নিশীথ কিন্তু দুজন কমপ্লিটলি আলাদা ছিল, দুটো চরিত্র আপসাইড ডাউন ছিল। একটা গ্ল্যামারাইজ ছিল ভীষণ বড়লোক ঘরের, এটা হলো একদম সাদামাটা, খালি একটা পায়জামা ছিল আর 4টে আমার কালারের ওই খাদির পাঞ্জাবি ছিল আর চটি, এটাই ছিল পুরো সিরিয়ালে, আর কিচ্ছু ছিল না কিন্তু। আর দুটো চরিত্র কিন্তু একদম আপসাইড ডাউন, একটা ছিল ভীষণ মানে একজন এডুকেটেড, ভেরি ক্লাসি বড়লোক ঘরের ছেলে, এটা কি একদম সাদামাটা, পড়াশোনা জানে না। নিশীথ যে ছিল, তোমার ম্যামিলি ইজ অনেস্ট, ইজ নট বোকা, কিন্তু সরল সেদে ভালো মানুষ, ঠিক আছে। তার যে ব্যাপারটা কিন্তু ওর কাছে হলো ওর ফ্যামিলি সব কিছু, ওর কাছে ওর মা সব কিছু, ওর বাবা সব কিছু, ওর বাড়ির ভাই বোনেরা সব কিছু,
ঠিক আছে, এই যে ব্যাপারটা ছিল, এই দুটোর মধ্যে কিন্তু দুটো ঠিক করে ইংলিশ বলতে পারে না। আমি স্কুল বলতাম, বাস স্ট্যান্ড বলতাম, যেটা আমার জন্য একটা চ্যালেঞ্জও ছিল, বিকজ আমি তো এইভাবে ইংলিশটা বলি না, ইংরেজিটা এভাবে বলি না আমি। তো এই যে উচ্চারণ করারগুলোর মধ্যে যে ফ্লো থেকে না বেরিয়ে যাওয়া, কেন দিনের পর দিন তোমাকে এটা করতে হচ্ছে, এগুলো ভীষণ চ্যালেঞ্জিং। তোমার কাছে হলো যে এই যে ক্যারেক্টারটা এস্টাবলিশ করাটা, আমি এই যে ভীষণ তাড়াতাড়ি কথা বলি একটুখানি, নর্মালি আমি একটু তাড়াতাড়ি কথা বলি ফ্লোতে বা ইয়ে করি। নিশিতে যদি দেখা হয় আমার কিন্তু 10 টাইমস আমি কমিয়ে দিয়েছিলাম। প্র্যাকটিস না, ফ্লো, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ফ্লোটা রিডিউস করে দিয়েছিলাম 10 টাইমস। কেন, একটা বলছিলাম বাড়ির বড় ছেলে, শান্ত, সেটা যদি আমি যে তাড়াহুড়ো করি, বডি ল্যাঙ্গুয়েজ, কেউ ধরো ঘুরে তাকিয়ে আছি, মা পেছন থেকে ডাকলো, তোমাদের কি, হ্যাঁ মা, এটাই তো রিয়াকশন হয়। আমি বলতাম হ্যাঁ মা বলো, অটোমেটিক্যালি মনে হলো যে মানুষটা শান্ত। দুটোর মধ্যে সে এই যে জিনিসগুলো, যে আমাকে যখন ব্রিফগুলো ভালো করে দেওয়া হলে তখন তুমি কিন্তু ক্যারেক্টারটাকে আরও ভালো করে তুমি ধরতে পারো, এটা আমার মনে হয়। ওই জন্য জিজ্ঞেস করা উচিত, যে তুমি যতক্ষণ না জিজ্ঞেস করবে তোমার ডিরেক্টরকে, রাইটারকে, তুমি বা বুঝবে কি করে যে কতটুকু তুমি করতে পারো, কতটা তুমি করতে পারো না। যে পিপল শুড সে দ্যাট আমি ওটাও যদি করতে পারি, আমি এটাও করতে পারি। দুটোই। লোকে এখন আমাকে নিখিল বলে ডাকে। তোমাদের ওই সময় যে স্টারডামের ভ্যালুটা যেরকম ছিল, আজকের যারা নতুন প্রজন্ম আছে তারা এখন ভীষণভাবে ব্র্যান্ড ওরিয়েন্টেড হয়ে গেছে, পারফর্মার হয়ে গেছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার একটা বিষয় এসে গেছে তোমাদের, মানে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই, তো তুমি একজন অভিনেতা হিসাবে কি মনে করো, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা কি ভীষণভাবে দরকার স্টারডামটাকে বজায় রাখার জন্য? আমার মনে হয় যে এই যে ব্যাপারটা, মানে এই যে স্টারডাম বলো যাই বলো, আমাকে যারা ওই সময় থেকে চেনে, বউ কথাকর সময় থেকে, এখনও যদি আমার সঙ্গে বসে গল্প করে, তারা কিন্তু কোনো সময় বলবে না যে আমার কোনোভাবে আমি চেঞ্জ হয়েছি। আমি তখনও ভীষণ সাদামাটার থাকতাম, নর্মাল লাইফ লিড করতাম। আই নেভার বিলিভ ইন শোষাবাজি। আচ্ছা, আই নেভার ডেড অলসো। কেউ দেখাতেও পারবে না কোথাও, কেননা সবসময় তো একসময় যায় না। যেরকম আই এম হ্যাভিং এ ডিফিকাল্ট টাইম নাও, সত্যিকার একটা ডিফিকাল্ট টাইম দিয়ে চলছি লাস্ট 1 বছর। আমার মনে হয় এই জিনিসটা থাকাটা কিন্তু আমার মনে হয় যে মানুষকে কিন্তু অনেক রকমভাবে হেল্প করে। এই সিম্পল থাকো না ভাই, যতটুকু দরকার। অনেকে কিন্তু এই সিম্পলিসিটিটাকে আমার টেকেন ফর গ্রান্টেডও বলে, ও তো বোধহয় এরকমই হয় না, বেশি ডাউন টু আর্থ হলে লোকেরা আবার ওটাকে ইজি টু অ্যাভেলেবল মনে করে, নিয়ে নেয়। কিন্তু দিস ইজ হাউ আই অ্যাম। আমি ভীষণই সিম্পল থাকি। আমি কোনোদিনও শোষাবাজি করিনি, কোনোদিনও, আর শোষাবাজি করিও না। যারা আমাকে তখন আমার সঙ্গে যাদের আলাপ ছিল তারাও বলে দিক যে রিজু যখন বউ কথা করার সময় আমাদের সঙ্গেও কথা বলতো না, বা মুখ ঘুরিয়ে চলে গেল। আমি টেকনিশিয়ানদের সঙ্গে বসে তখন আড্ডা মারতাম, এখনও আড্ডা মারি ফ্লোরে, ই করি, কোনো সময় করতাম না। দিস ইজ হাউ আই অ্যাম, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা ছিল, যে আমার যেটা মনে হয়, যেটা বললে যে ওই, আমার মনে হয় যে যত সোশ্যাল মিডিয়াতে আসছে, যত জিনিসপত্র আসছে, যত লোকজনের কাছে জিনিস হয়ে যাচ্ছে না, আমার মনে হয় আমাদের আয়ুটা কমে যাচ্ছে। তুমি যদি দেখো আগেকার দিনের গানগুলো, 90s গান, তার আগের গান, এখনও আমাদের মনে হয় যে শুনি। এখনকার গান এত চালিয়ে দেওয়া হয় চারিদিকে, 10 দিন পরে সেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তুমি দেখো আয়ু কমে যায়। কিন্তু আগে উত্তম কুমার, রাজেশ খান্না, শাহরুখ খান, ওদের যে ক্রেজটা, কেন এত এক্সপোজ ছিল না, এত এক্সপোজ হতো না তারা লোকেদের কাছে। তাপস পাল বলো, তাপস পাল স্যার, বুম্বাদা, সবাই ওই সময়কার ছিল না। কিন্তু আমার মনে হয় যত বেশি আমরা এই নিজেদেরকে অ্যাভেলেবল করে দিচ্ছি না সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হয় তত বেশি এই যে আমাদেরকে এটাও করতেও হচ্ছে, কেন দিস ইজ হোয়াট ইট ইজ। এখন তোমাকে আবার না করলেও হচ্ছে। আমি তো এত বেশি অ্যাক্টিভ থাকতাম না। আমার যদি ইনস্টাগ্রামেরও দেখো, লাস্ট 2 বছরে আমার পোস্ট বেশি। তার আগে আমার পোস্ট হয়তো আমি মাসে 2 কি 3টে পোস্ট করতাম, কেন আমাকে এখন বলা হচ্ছে না করো, এটাই এখন দরকার, এটাই এখন করা হবে, এটাই এখন ইয়েতে। তো আমার মনে হয় যে এখন তো এটাও আমি শুনছি যে তোমার কত ফলোয়ার তার উপরে তোমার কাজ পাবে কি পাবে না। তাহলে এত বছর ধরে অ্যাক্টিংটা করছি কেন?
আমার যদি ফলোয়ার বা আমার যদি ডিসাইড করে যে আমি ভালো অ্যাক্টার কি খারাপ অ্যাক্টার, তাহলে আমি 15 বছর ধরে কি করলাম? তাহলে লোকে আমাকে এখনো মনে রেখেছে কেন? বউ কথা কবের কথা লোকে এখনো মনে রেখেছে কেন? তোমায় ম্যামেলের কথা এখনো লোকে মনে রেখেছে কেন? দ্যাট গোজ ফর এভরিবডি, সবার। আমাদের এত ব্রিলিয়েন্ট সব অ্যাক্টার্স আছে। আমি তো আই এম নট এ ভেরি, আমি নিজেকে কোনো সময় বলি না যে ওহো আমি ভীষণ ভালো অ্যাক্টার। আমি ভীষণই, আই নো মাই লিমিটেশনস। আমি সেই হিসাবে সেটাকে নিয়ে আমি আমার কাজটা করি। আমার অনেক ফ্ল আছে অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি সেগুলোকে সবসময় চেষ্টা করি যে কোথায় আমি সেটাকে গ্রুম করব, কোথায় যেটাকে করবো, কোথা থেকে ফিডব্যাক পাওয়ার চেষ্টা করি। আমি কাউকে জিজ্ঞেস করি না যে ভালো লাগলো, আমি জিজ্ঞেস করি যে খারাপ কোনটা লাগলো। অ্যাক্টরদের জীবনটা কি ভীষণ বিনোদনের জগৎ হয়ে গেছে? সবসময় ছিল, এখন মনে হয় যে বিনোদন না, এখন জিনিসটা হয়েছে যে এই যে বলে পিআর টিম, এই টিম, আমরা তো এত বছর কাজ করেছি, আমার ভীষণ কর্পোরেট ব্যাপারটা ঢুকে যাচ্ছে। আমার তো ছিল না কোনোদিনও, বাট আমরা তো করেছি কাজ করেছো, লোকে তো পছন্দ করেছে, ভালোবেসেছে, এখনো বাসে ভালো। ঠিক আছে, তোমার বাউন্সারে আসি, কেননা ওভারে একটা করে বাউন্সার অ্যালাউড, তো ওভার দ্য শোল্ডার, তো ওই একটাতে আসি, পরে আবার বাকিটা। হ্যাঁ নিশ্চয়ই। তো সেইটা হলো এই যে চারিদিকে কিছু লোকজন, এই সমস্ত ইয়েতে বেশ কিছু লোকজন যা খুশি বলছে আমাকে নিয়ে। তারা হয়তো আমাকে চেনে না, জানে না, যা খুশি বলছে। কেউ একজনকে শুনেছিল, ওখানে লিখেছিল, আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছিল, বলেছিল যে আমি নাকি কোনো পিজিতে থাকতাম, সে পিজিতে নাকি আশেপাশে সবাইকে জ্বালিয়ে মেরেছে। আমি আজ পর্যন্ত জানি না লাইফে কবে পিজিতে ছিলাম, না দিল্লিতে না এখানে। আমার এখানেও বাড়ি আছে ভাই, আমার দিল্লিতেও নিজের বাড়ি আছে, আমি তো জানি না কোনো সময় পিজিতে ছিলাম। তারা হয়তো আমাকে কোনো পিজিতে দেখেছে, আমি জানি না। তাহলে দেখা প্রুফ দিক কোন পিজিতে ছিলাম। ওয়ান, এটার সাথে সাথে আরেকজন বলেছে আমি নাকি ড্রিঙ্ক করে, মদ খেয়ে আমাকে ফোন করে রাত্রিবেলা, মদ খেয়ে নাকি আমি ফোন করেছি ড্রিঙ্ক করে, এই তো মদ খেয়ে আমাদের এখান থেকে বেরোয়, ভিডিও কলের জন্য নাকি হ্যারাস করেছো সবাইকে, এই কথাটাও শুনেছি আমরা। সেটা কোথায়? সেই ডকুমেন্টেশনগুলো কোথায়? আজকে আমি উঠে যদি বলে দিই এ টেররিস্ট বা সে একটা বাজে ব্যবসা করে, আমি বলে দিলেই হয়ে গেল? when you are saying something, আমার মনে হয় সঠিক প্রমাণ থাকা দরকার। প্রমাণটা করো না। এই যে বললাম যে হলো তোমার, আমি যদি তাকে বলছি যে ভিডিও কল করো, কিসের জন্য? কে আছে বলুক না। হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমাকে কেউ যদি বলে থাকে, আমি বলেছিলাম যে ধরো অনেকের সামনে অনেক দিন ধরে কথা হয়েছে, তারপরে ধরো তোমার সঙ্গে কথা হচ্ছে, 1 বছর ধরে কোনো কমিউনিকেশন নেই, ধরো 1 বছর আগে কথা হয়েছে, উই হ্যাভ স্পোকেন, ইউ আর ইন মাই ফ্রেন্ড লিস্ট। 1 বছর পরে হয়তো হঠাৎ করে আবার কোনো সময় কথা হলো, তখন তাকে হলো বলা হয়েছে যে আমি তো এখানে অ্যাক্টিভ থাকি না, যে বেস্ট অপশন হলো হোয়াটসঅ্যাপ। আমি কিন্তু তাকে কোনো জায়গায় কোনো সময় বলিনি নাম্বার দাও। কিছু কিছু জায়গায় যাদেরকে চিনি তাদেরকে আমি বলেছিলাম যে আই লস্ট মাই কন্ট্যাক্টস, এটা 2বার হয়েছে, একবার 17-তে, একবার 22-এ না 23-এর শুরুতে। তখন আমি তাদেরকে বলেছিলাম যে হয় না, যখন তোমার কাছে নাম্বার চলে যায়, অনেককে তুমি জিজ্ঞেস করো যে ভাই কার নাম্বার, তোমাকে তো নাম্বার, ফোনের নাম্বার চলে গেলে তুমি তো জোগাড় করো নাম্বারটা। বা তো হয়তো কারুকে ফিডে কেউ আসছে, তুমি তাকে জিজ্ঞেস করো যে, তাকে বলে দিই আমরা যে শোন না, আই লস্ট মাই, এটাই বলা হয়েছিল, কিন্তু আই লস্ট মাই কন্ট্যাক্ট, তোমার নাম্বারটা দিও বা পিং করে দিও। যাদেরকে চেনো তুমি তাদেরকেই বলেছিলাম, সেটাকেও অনেকে নিয়ে কিন্তু ওটাকে অন্যভাবে সেটাকে এখন প্রেজেন্ট করা হচ্ছে। কামিং ব্যাক টু যেটা বললাম, যে লোকে বলেছে আমি মদ খেয়ে নাকি করছি, যেখানে আই ডোন্ট ড্রিঙ্ক অ্যাট অল, সেটা ইন্ডাস্ট্রির সবাই জানে, আমার বন্ধুবান্ধবরা জানে, যারা আমার সঙ্গে মিশেছে বা যারা আমাকে চেনে এত বছর ধরে, তারা জানে আমি না স্মোক করি না ড্রিঙ্ক করি। আমাকে অনেকে চেষ্টা করেছিল শুরুর দিকে আমাকে ড্রিঙ্ক করানোর, সেটা নিয়েও হাসির কিছু ব্যাপার আছে, মানে গল্প আছে, পারেনি। তো আমার পয়েন্ট হলো আমি নিজের বাড়িতে ড্রিঙ্ক অ্যালাউ করি না, তাই জন্য আমার বাড়িতে কিন্তু খুব একটা পার্টিও হয় না। আড্ডা হতে গেলে এখন তো নাকি ড্রিঙ্ক করতাম, আমি আমার বাড়িতে অ্যালাউ করি না। আমাকে অনেকে বলে আরে তুই খাস না, কী হয়েছে, আমরা নিয়ে আসবো, আমরা খাবো। আমি বলি না, আমি নিজে রান্না করে দেবো, খাবার আনিয়ে দেবো, তোমাদের কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু খাবারের জন্য কিছু করতে হবে না, আমি খাওয়াবো, কিন্তু ড্রিঙ্ক আমি অ্যালাউ করবো না, এখনও করি না আমার নিজের বাড়িতে। কিন্তু লোকজন কি বলছে, আমি নাকি ড্রিঙ্ক করে। আচ্ছা, এই যে পাবলিক ফিগার হিসাবে ট্রোলিং কিংবা অপ্রত্যাশিত মন্তব্যের তুমি কিভাবে মানে সরাসরি রেসপন্ড করো? দেখো আমি জানি না, আমি এইটা যেটা হলো, এটা তো মানে এমন হলো, আমি ভীষণ ডিস্টার্বড হয়ে পড়েছিলাম। আমি আবার বলছি যে আমরা যখন হলো রেসপন্ড না করি, এখন আমার কাছে মেসেজ আসছে
দাদা রিপ্লাই করো, দাদা রিপ্লাই করো, দাদা রিপ্লাই করো, দাদা রিপ্লাই করো। রিপ্লাই করলে তখন সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়, রিপ্লাই না করলেও গালাগালি দেওয়া হয়। ওহো, নিজেকে কি বিশাল বড় অ্যাক্টর মনে করে, বিশাল বড় সেলিব্রিটি, কোথাকার কোন সেলিব্রিটি, তার আগে কিছু অ্যাডজেক্টিভ লাগিয়ে, আর বলছি না সেই নোংরা কথাগুলো, নিজেকে কি এই এই সেলিব্রিটি মনে করে, আমাদের জন্যই তো এখন এই সমস্ত হয়েছে, আমাদেরকে এখন রিপ্লাই করে না, এই করে না, এই সমস্ত লেখে। এখন রিপ্লাই না করলেও প্রবলেম, রিপ্লাই করলেও এখন সেটাকে দেখছি অন্যরকম, সেটার ইন্টেনশন নাকি খারাপ হয়ে গেল। আমি তো জানি না কিভাবে ইন্টেনশন কমপ্লিমেন্ট দিলে খারাপ হয়ে যায়। আমি আবার বলবো, আমি তখনও বলেছি, আমি কোনো বাজে ইন্টেনশনে কাউকে কোনোদিনও আচ্ছা, আর্টিস্টরা যে এই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে সরাসরি সাধারণ মানুষের সাথে যে যোগাযোগটা করছে, এবং এই কানেক্টিভিটির জন্য যেটা ঘটছে, যে কানেক্টিভিটির জন্য কখনো কখনো সেটা ইতিবাচক হচ্ছে, কখনো কখনো সেটা বিপরীত হয়ে দাঁড়াচ্ছে। কোথাও গিয়ে কি আর্টিস্টরাই সেই সমস্যা ভোগ করছে? তো আমরা সব থেকে বেশি ইজি টার্গেট তো আমরা, সফট অ্যান্ড ইজি টার্গেট হলো আমরা। কিন্তু অন্য লোকেরা অনেক মেসেজ করছে, সেগুলো স্ক্রিনশট দেওয়া হয় না। কিন্তু কেন দেওয়া হয় না? কারণ তারা সাধারণ মানুষ, তারা ফেমাস না। তাহলে এই কমপ্লিমেন্টটাকেও তাহলে মানে এইটাকেও নোংরামির দিকে নিয়ে যাওয়া হলো। তাহলে তাদের কাছে যারা আমাকে রিপ্লাই করেছিল, আবার একটা প্রশ্ন, যে যারা কমপ্লিমেন্টার থ্যাংক ইউ বলেছিল, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, তখন তাদের এটাকে হলো অশ্লীল মনে হয়নি, বা তখন তাদের এটাকে হলো ইন্টেনশন খারাপ মনে হয়নি, তারা রিপ্লাই করছে হার্ট সাইন দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে, হ্যান দিয়ে, ইমোজিস দিয়ে। এখন হট করে 10 বছর পরে, 7 বছর পরে, 6 বছর পরে, 5 বছর পরে এটা খারাপ ইন্টেনশন হয়ে গেল। কনভিনিয়েন্ট হলো না ব্যাপারটা, এখন সবাই চলছে, এখন এখানে হলো গা ভাসিয়ে দিলাম। এটাই তো বাউন্স দেওয়ার জন্য মানে একটা প্রশ্ন করছি, জাস্ট ইউ লুক গুড ইন শাড়ি, এই যে একটা ট্রেন্ড ওয়ার্ড হয়ে গেছে, এটা তুমি বলেছো যে কোনো খারাপ উদ্দেশ্য করে কাউকে বলনি, তোমরাই বলো না, বিং আ কমপ্লিমেন্ট, একজন পারসন হিসেবে কমপ্লিমেন্ট করেছো, কিন্তু সেটা মানুষের কাছে যে এই যে এত মানে খুব নেগেটিভ ওয়েতে একটা মানে ছড়িয়েছে, এইটা নিয়ে তুমি একটু খোলামেলা ভাবে আমাদের যদি তোমার মতো করে বলো। দেখো এবার কিভাবে এটাকে স্পেশালি ব্যাপারটা মানে পার্টিকুলার কি ব্যাপারটা ছিল করে প্রেজেন্ট করা হয়েছে বলেই ছড়িয়েছে। আমি তো আবার বললাম, তখনও তো এই কিছুক্ষণ আগে বললাম না, যদি তখন তুমি এটাকে থ্যাংক ইউ সো মাচ বলেছো, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, ও কামিং ফ্রম কমপ্লিমেন্ট কামিং ফ্রম ইউ ইজ দিস, এরকম অনেক রয়েছে, তার সাথে সেই মেসেজগুলো কি ছিল না? এখন তো লোকে খালি আমার পার্টটাকেই স্ক্রিনশট দিয়ে করছে, যেটা আমি বললাম তখন, যে আমার পার্টটাকেই খালি দেওয়া হচ্ছে, তাদের রিপ্লাইগুলো কোথায়? এবং কিছু তোমার সহকর্মী ইন্ডাস্ট্রির লোকেরাও তো বলেছে যে তুমি তাদের কমপ্লিমেন্ট করেছো, এরকম সেম কথা লিখেছো। যদি আমি কমপ্লিমেন্ট করে থাকি সেটা কি খারাপ? খারাপ আমি তো সামনাসামনিও বলেছি অনেককে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেককে আমি সামনাসামনিও বলেছি, শুটিং এর জায়গাতেও। কি খারাপ হলো? আজকে যদি তোমাকে একটা জিনিসে সুন্দর লাগছে, সেটা ধরো আমার কো অ্যাক্টরদেরও বলেছি, ছেলেদেরও বলেছি, কো অ্যাক্টরদের, ধরো আমাদের হয় না যে স্পেশাল ইভেন্টগুলো যেগুলো হয়, যে বিয়ে বাড়ি বা ইয়ে কাউকে ধরো যদি ভালো লাগে বলেছি, বা সুন্দর লাগছে, ভালো লাগছে, যারা কাজ করেছে, সেটা খারাপ জিনিস হলো? আমরা না ভুলে গেছি কাউকে অ্যাপ্রিসিয়েট করা, কেন আমরা করি না। কারোর মুভি আসছে, আমরা কেউ কাউকে সাপোর্টই করি না আজকাল, এটা আরেকটা প্রবলেম আমি দেখেছি। আমি এরকম অনেককে বলি, আমার যদি ভালো লাগে কারোর কাজ, আমি কিন্তু তাদেরকে মেসেজ করে বলি যে তোর এটা ভালো লেগেছে, এটা আমি দেখলাম, আমার ভালো লেগেছে। ডিরেক্টরদেরও মেসেজ করে আমি বলি, আমি চিনি না জানি না, কিন্তু আমি মেসেজ করে দিই, আমার খুব ভালো লাগলো, এই গল্প খুব ভালো লেগেছে, গল্পটা খুব ভালো লেগেছে, স্ক্রিপ্টটা খুব ভালো, আমি খুব করেছি, এনজয় করেছি, খুব সুন্দর লেগেছে, বা কারোর অ্যাক্টিং ভালো হয়েছে কোনো ওয়েব সিরিজে বা কিছুতে, আমি তাদেরকে চিনি, যে আমার বন্ধুবান্ধব, ছেলে হোক মেয়ে হোক, আমি তাদের কিন্তু কমপ্লিমেন্ট করেছি কাজ নিয়েও। কেউ কিন্তু করছে না আজকাল, কেন করে না? আমরা যদি নিজেরাই নিজেদেরকে যদি সাপোর্ট না করি, তাহলে বাইরের লোকজন আমাদের কেন করবে? আমরা কমপ্লিমেন্ট করা, নিজেদেরকে কমপ্লিমেন্ট করা ভুলে গেছি, এটা একটা ভীষণ দুঃখের ব্যাপার। কেন করব না? যদি একজনের কাজ ভালো থাকে, সে আমার কম্পিটিটর হোক বা যেই হোক, আমি তাকে বলতে পারবো না যে ভাই তোর কাজটা ভালো লাগলো,
ভাই ফাটিয়ে অ্যাক্টিং করেছিস, কেন বলতে পারবো না? বা তাকে যদি দেখতে সুন্দর লাগে আমি তাকে বলতেই পারি না যে তোমাকে সুন্দর লাগছে, বাহ সুন্দর লাগছে। এখানেও তাহলে তো তাহলে এইটা যেটা বলছে, তাহলে তো মানে লোককে কারোর সাথে কথা বলতে পারবো না আমরা আজকের দিনে দাঁড়িয়ে। তুমি বলো না তোমার বন্ধু বান্ধবদের মধ্যে, কিরে তোকে খুব সুন্দর লাগছে, কিরে বাহ খুব সুন্দর পরেছিস শাড়িটা, তো এটা কোথা থেকে কিনেছিস, জিজ্ঞেস করো তো তোমরা মেয়েরা। বাজে ইন্টেনশনে বলো, তোমার তার শাড়ি চুরি করার থাকে বা কিছু করার থাকে বা কিছু ইয়ে করে নিয়ে যাওয়ার থাকে বা কিছু করার থাকে, কি সেই ইন্টেনশনে বলে কি মানুষ? এটা কি যারা বলছে তারা হয়তো এটাকে, আমার এই এত কিছু সিরিজ, এই যে সিরিজ অফ যেটা গেল না, সেখানে আমার মনে হয়েছিল যে জিনিসটাকে কিছু লোকজন হয়তো জিনিসটাকে চেয়েছে যে ওরমভাবে প্রেজেন্ট করার জন্য। এটা আমার, যারা বসে আমরা এটাকে অ্যানালাইজ করেছি, আমাকে হয়তো অনেকভাবে আরও অনেক কিছুভাবে করানো ছিল আমার কাছে কিছু জায়গার, এবারটা তো প্রুফ নেই কে করাচ্ছে বা কী করাচ্ছে, সুতরাং আমি কাউকে কোশ্চেনও করতে পারবো না। কিন্তু আমার মনে হয়েছে, ইফ ইউ সি দ্য প্যাটার্ন, এক তো এই স্ক্রিনশটের কথা বললাম, এক তো ডিপি, আমরা যখন ডিপি দুদিন পরে চেঞ্জ করে দিয়েছিলাম, তাহলে ডিপিটা নতুন ডিপি কেন আসেনি এতদিন ধরে কোনো ইয়েতে? সেকেন্ড হলো, সবাই হলো কিন্তু ওই স্ক্রিনশট দিয়ে আমি আবার বলছি না যে আমি পাঠাইনি কাউকে, আমি তাহলে তো আমি শুরুর দিকেই বলতে পারতাম যে এটা হলো কি বলে, আমার এটা সব থেকে ইজি ওয়ে আউট ছিল না, আমি বলে দিতে পারতাম যে আমার হ্যাক হয়ে গেছে, সরি আমার এটা হ্যাক হয়ে গিয়েছিল ওই জন্য গেছে। সব তো পুরনো একই সময়, আর সবার কি করে ইয়ার টাইম সব একসঙ্গে একই টাইম কি করে হচ্ছে? কেউ এগুলো কি দেখেছে? কেউ প্লিজ দেখতে বলবেন যে স্ক্রিনশটগুলো পুরনো যেগুলো চলছিল। আমরা বসে বসে দেখেছি, আমি 4-5 দিন ঘুমাইনি, বিকজ ইট ওয়াজ সো ডিস্টার্বিং ফর মি, যে আমার ক্যারেক্টার নিয়ে কথা উঠছিল। আমাকে এন্ড অফ দ্য ডে আমার মার কাছেও তো আমাকে হলো আমার মুখ দেখাতে হবে ভাই, আমার ফ্যামিলির লোকজনও আছে। আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনটা যেটা গুরমা, সেটা আমার বাবা শুরু করেন 90s, সেখানে আমাদের লোকজন ভীষণ ভালোবাসে, তাদের কাছেও তো আমাকে হলো, তারা আমাকে যে এই যে ভালোটা বাসে এতটা আমাদের ফ্যামিলিকে, সেখানেও তো আমাকে হলো ইয়েটা দেখাতে হবে যে এই যে জিনিসটা করছিল, আমি এতটা ডিস্টার্ব হয়ে পড়েছিলাম যে মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না হোয়াট আই হ্যাড গন। আচ্ছা, এইসব যে ঘটনাগুলো ঘটলো, সেটা থেকে তোমার কি অভিজ্ঞতা হলো, এবং এই যে মানুষের একটা রিয়ালিটি মানে পারসেপশন, সেটার মধ্যে যে ব্যবধানটা আছে, সেটা নিয়ে তুমি কি শিখলে? তোমার কি মত এটা নিয়ে? পারসেপশন না, মানুষের যেটা পারসেপশন না, মানুষের যেটা হলো সেটা হলো যে, আরে ক্রাই না মানুষের যেটা হলো সেটা না, মানুষের যেটা হলো না, কি বলতো, মাকে গালাগালি করেছে না, মাকে গালাগালি করেছে, আমি তো কাউকে গালাগালি দিইনি ভাই, অ্যান্ড মেয়েরা মাকে গালাগালি করছে, আমার তো বাবা নেই, ওই একটাই মানুষ আছে, গালাগালি কেন করবে? সেটা কি তাদের জন্য শালীন ছিল ব্যাপারটা? মানে তারা যা খুশি করতে পারে, যা খুশি বলতে পারে, আমাদের গালাগালি দিতে পারে, আমাদের কাছে কোনো কিছু আমরা কিছু বললে আমরা সেটা ইয়ে করছি, এইটা বলার কেউ নেই, আমাদের তরফের কিছু বলার কিছু নেই, আমরা যাই বলবো সেটাই নাকি খারাপ। কেন? একবার তো ভেবে দেখা উচিত যে যেটা হচ্ছে সেটা কি সত্যি হচ্ছে, অন্যদিকে লোকজনের উপর কি যাচ্ছে, লোকে মজা নিচ্ছে অ্যাকচুয়ালি এটা করে। ট্রেন্ড যেটা বললাম না, যেটা বললে তুমি, যে ট্রেন্ডিংয়ের জন্য দুটো ফলোয়ার্স আসবে, আজকাল সব কিছু ফলোয়ার্স আর ইয়েতে গিয়ে দাঁড়িয়েছে, লোকের সেন্সিবল ব্যাপারটা, সেন্সিটিভিটিটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওপেন ফোরাম বলে এই না যে তুমি যা খুশি লিখে দিতে পারো, যা খুশি তো আমরা লিখতে পারি না। তুমি যখন লিখছো, তুমি নিজে ওটাকে সাপোর্ট করে লেখো, জিনিসটাকে সাপোর্ট করে লেখো, জিনিসটাকে বলো যে হ্যাঁ এটা সত্যি। 8 দিন ধরে তো কেউ অশ্লীল কিছু বের করতে পারলো না, তারপরেও তো তোমার একটা বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত ছিল লোকজনদের, না এতদিন ধরে হচ্ছে যে না হয়তো কোথাও কিছু আছে, বলেছে লোকজন, বেশি লোকজন যারা আমার সঙ্গে কাজ করেছে না, বেশ কিছু লোকজন যারা আমার সঙ্গে, যে আমরা প্রমোশনে যাই, তারা আমার সঙ্গে যারা গেছে, আউট স্টেশনে গেছে প্রমোশনে, তারা লিখেছে, আমি কিন্তু কাউকে বলিনি। লোকজন ভাবতে পারে আমি হয়তো তাদেরকে গিয়ে ফোন করে বলেছি যে প্লিজ দেখো, আমি কিন্তু বলিনি, যারা আমার সঙ্গে গেছে। আমাকে লোকজন স্ক্রিনশট পাঠিয়েছে, এই দেখো দাদা তো এরা তো বলেছে, তারা গিয়ে বলেছে আমরা তো দাদার সঙ্গে বাইরেও গেছি, আমরা কিন্তু তার কাছে একটা বাজে কোনো কিছু বিহেভিয়ার বা কোনো বাজে কোনো মানে
ইঙ্গিত বা কোনো কিছু পাইনি। আমি সবাইকে এইভাবে হলো লুক আফটার করি যে তারা বাড়ি গেছে কিনা সেটারও খবর নিয়েছি, বাড়ি পৌঁছানো অবধি। এই যে ঘটনাটা ঘটলো, ঘটার পর থেকে তোমার কোনোভাবে মনে হয়নি যে একটা প্রপার প্রেস মিট করে সবার কাছে একটু মানে দেখো আমি তো কমিউনিকেট করে প্রপার ইন্টারভিউগুলো দিয়েছি, আমি তো ইন্টারভিউগুলো দিয়েছি। না সেটা তো একটা মানে একটা হয় না প্রপার প্রেস মিট দিয়েছি। যেটাকে এখন বলে। জিনিসটা কি বলতো যে আমি টায়ার্ড হয়ে গেছি ক্লিয়ারিফিকেশন দিতে দিতে। আমার তো গিয়ে সেই কথাই বলবো, কি বলবো বলো? আমি তো বলেই দিয়েছি আমার তরফ থেকে। ইভেন আমি এটাও বলেছি যে যদি কমপ্লিমেন্টটা কারুর খারাপ লেগে থাকে তাহলে আমি সরি, এটা আমি বলেছিলাম কিন্তু ভিডিওতে আমার আমার প্রোফাইলে গিয়ে, যখন দেখছিলাম মাকে গালাগালি করছে এ করছে, তুমি বলো না, আমাকে লোকজন লিখছে মজা করছে, আমার কি, তুমি আমাকে নিয়ে মিম বানাও, আমাকে নিয়ে মজা করো, আই হ্যাভ নো ইস্যুস, হাসাহাসি করো, কোনো ব্যাপার না, ডোন্ট গো ইনটু দ্য ক্যারেক্টার। তুমি খুব ইন্টেন্স অ্যাক্টর, ঠিক আছে, এই ইন্টেন্সিটিটা কোথাও গিয়ে কি তোমার মনে হয় তোমায় ব্যক্তিগতভাবে ক্লান্ত করে তুলছে? আই ডোন্ট নো, ভাবিনি। কিন্তু হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার সব আমি জানি না, আমার ম্যাক্সিমাম চরিত্র কিন্তু এরকমই থাকে। এটা সব চ্যানেলে, যেই চ্যানেলেই কাজ করেছি সব চ্যানেলের চরিত্র এরকমই থাকে যে শুরুর দিকে কিছুই হয় না ভালো, হিজ লাইক, কোনো হিরোইনই কিন্তু আমার থেকে শুরুর দিকে কোনো সিরিয়ালেই পাওয়া যায় না। বউ কথা কথা তাই ছিল যে ইউ আর নট ইন লাভ উইথ দ্যাট পারসন, ইউ ডোন্ট লিসেন, আস্তে আস্তে ইউ আর ফলিং ইন লাভ উইথ দ্যাট পারসন। যখন তুমি when you fall in love, then that person is not there in your life, so you go through that, that phase of বিরহ বা যেটা করো সেটা কত তোমাকে ইমোট করতে হচ্ছে। আজকে আমি ভীষণ খুশি আছি কিন্তু আমাকে তো ফ্লোরে গিয়ে তো সেই জিনিসটা করতে হচ্ছে। তোমায় মামিলে তো তাই, তোমার হিরোইন কিন্তু তোমার নট ইন ফেভার অফ ইউ, আর তোমার কিন্তু ভালোবাসে না, পরের দিকে গিয়ে হচ্ছে জিনিসটা। মিলন তিথি করেছিলাম তাতেও তাই, যে কটা সিরিয়াল করেছি তোমার জিতে করেছি সেখানেও তাই। জিতে একটা সিরিয়াল করেছিলাম তোমার রাজ্যটক, সেখানেও তাই ছিল যে এটা। তো আমার মনে হয় যে লোকের হয়তো তারা মনে করে যে আমি হয়তো ইন্টেন্সিটি বা কষ্টটাকে হয়তো ভালো করে ইমোট করতে পারি, সেই জন্য হয়তো আমাকে চরিত্র দেয়। আমার ভালোও লাগে, আই লাইক ইন্টেন্সিটি। কারণ আমার মনে হয় একটা অ্যাক্টারের মধ্যে যদি ইন্টেন্সিটি না থাকে না, তাহলে অ্যাক্টিংয়ের মজা নেই। আমার যদি ওখানে ইন্টেন্সিটি থাকে তাহলেই হলো তোমাকে লোকজন। আর আমার এটাও মনে হয় যে টাচুট যে হয়তো লোকজন মনে রেখেছে এতদিন এত বছর ধরেও, যে এই যেহেতু ইন্টেন্সিটির ব্যাপারটা আছে, ইন্টেন্সিটি যাদের মধ্যে থাকে তারা ভীষণ নিজের দুনিয়ায় বিজি থাকে, নিজের একটা আলাদা ওয়ার্ল্ড থাকে, তার মধ্যে থাকতে ভালোবাসে, যার ফলে কি হয় চারপাশের লোকজনের সাথে সেইভাবে মিক্সিংটা হয় না। কোথাও গিয়ে কি একজন অ্যাক্টর হিসাবে সেই সাপোর্টের অভাবটা পেয়েছো তোমার এই যে এখন সাম্প্রতিককালে যে প্রবলেমগুলো ফেস করছো তুমি? না, আমার মনে হয় আমি না কাউকে গিয়ে কোনো কিছু বলি না নিজের থেকে। আমার যেটা মনে হয় একটা বয়সের সাথে সাথে তো একটা ম্যাচুরিটি আসে আমাদের সবার মধ্যে। আগে অনেক সবাইকে ফ্রেন্ড মনে করতাম, লাস্ট 4-5 বছর ধরে আমি সবাইকে ফ্রেন্ড মনে করি না, সেটা ইন্ডাস্ট্রির বাইরে হোক ভেতরে হোক যে কোনো জায়গায়। আমরা তো অনেক লোকজনের সঙ্গে মিশি, আমার তো বাইরেও বন্ধু বান্ধব ছিল। বাবা মা অলওয়েজ সাপোর্ট করে, কিন্তু সহকর্মীরা কতটা সাপোর্ট করেছে এই বিষয়ে? করেছে অনেকে করেনি, তারা খিল্লি করেছে। না, আমি একটা জিনিস শুনেছিলাম যে তুমি কেউ একজন ফ্লোরে অসুস্থ হয়ে পড়েছিল, তুমি খুব টেক কেয়ার করেছিলে। আমি সবসময় করি এটা আমার মনে হয় যে খালি সহকর্মী না। হ্যাঁ, আমার বোধহয় তুমি ওটা তিতাসের কথা বলছো, তারপরে আরও আরেকজন ছিল যে অসুস্থ হয়ে পড়েছিল, আমি তাকে নিয়ে হসপিটালে নিজে আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম দেখাতে। এরকম অনেক ইনসিডেন্ট আছে। ইভেন দেওয়ার টেকনিশিয়ান যার পা কেটে গিয়েছিল, আঙ্গুলটা কেটে গিয়েছিল পুরো, কোনো গাড়ি ছিল না, ওকে তো একবার ফেলে রেখে দেবে ওখানে ওরকম ভাবে। তো ভালোটা কেন রিভিল হচ্ছে না? ওই আমি হয়তো ঢিন্ডোরা পেটাই না, তাই জন্য সেই পোস্টটা যেটা করা হয়েছিল যে কেউ, আমি তো জানতামই না, আমাকে আবার একজন এটা নিয়ে বলেছিল যে উনি এই স্টেটমেন্টটা দিয়েছে।
আমি জানি না আমার নাম নেওয়া উচিত কিনা তার, বা যাই হোক, ও করেছে এই স্টেটমেন্টটা দিয়েছে, আমাকে অন্য একজন লিঙ্কটা পাঠালো যেরকম বলেছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম যারা এটা বলেছে। কিন্তু আমি কোনো দিন তখনও ডিন্ডোরা পেটাইনি এটা নিয়ে, আমি এখনও করি না। আমি যে কাজগুলো করি আমার মনে হয় এটা হলো এটা হিউম্যানিটি, এটা একটা মানুষের মধ্যে থাকা উচিত এই মিনিমাম জিনিসগুলো। আমি দুটো গিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আমি কোনোদিনও ছবি দিই না, কোনোদিনও করি না। আমি কিন্তু করি, আমি প্রত্যেক দিওয়ালিতে, প্রত্যেকই ঠান্ডার সময় আমি কিন্তু জামা কাপড় দিই। আজ অবধি আমার কোনো ছবি দেখেছো কোথাও? আজ অবধি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি নিজে সেলিব্রেট করি না, দিওয়ালিও সেলিব্রেট করি না, দুর্গাপুজো সেলিব্রেট করি না, নতুন জামা কাপড় কিনি না। না না, এটা নিয়ে অনেকে বলছে যে এই কথাটা বলছে, মানে আমরা একটা একবার বলে দিই যে এই যে বলেছে, ভালো পোস্টগুলোর মধ্যে কিন্তু কোনো কমেন্ট নেই, খালি 10টা কমেন্ট। আর যেখানে বাকি ইয়েগুলোতে সেখানে কিন্তু লোকজন লিখছে। তার মানে কি, লোকজন আমাদের এখানে না একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। লোকজন এই যে ভালো কথা, ভালো জিনিস ডিসকাস করতে পছন্দ করে না। নেগেটিভিটি যত যেখানে পজিটিভ ব্যাপার আছে সেগুলো কিন্তু লোকজন ডিসকাস করতে পছন্দ করে না, নেগেটিভ জিনিস পছন্দ করে। আরেকটা ব্যাপার, লোকে সত্যি কথা শুনতে চায় না। নিজে একটুখানি করে দেখো তোমার আশেপাশে, শুনতে চায় না লোকজন, মিথ্যেটা বেশি ভালো করে শুনতে চায়। এটা আমাদের সোসাইটির একটা প্রবলেম। লোকে সত্যি কথা শুনতে চায় না। আমরা সবাই বলতে চাই, তুমিও কিন্তু বলতে চাও, আমিও বলতে চাই। কজন আছে যারা বসে শুনতে চায়? তোমার আছে বন্ধু বান্ধব যারা বসে শুনতে চাইবে? চায় না, চায় না। এটা একটা প্রবলেম আমাদের সোসাইটির। অ্যান্ড এই জন্যই যখন চায় না, আর যদি আজকে সত্যি কথা লোকজন, আর তাই জন্য লোকজন সত্যি কথা বলতে চায় না, ভয় পায় যে সত্যি কথা বললে যদি আমার বন্ধু কমে যায়, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়, আমার বউয়ের সঙ্গে যদি প্রবলেম হয়ে যায়, এর সঙ্গে প্রবলেম হয়ে যায়, বয়ফ্রেন্ডের সঙ্গে প্রবলেম হয়ে যায়, তার সঙ্গে প্রবলেম হয়ে যায়, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রবলেম হয়ে যায়, কাজের জায়গায় প্রবলেম হয়ে যায়, ওই জন্য লোকে সত্যি কথা বলতে চায় না। কেন? সত্যি কথা শোনার লোকজন নেই আজকের দিনে দাঁড়িয়ে। কেউ একজন বলে দিক, কারণ আমাদের মাথার মধ্যে 10টা জিনিস চলে যে আমি যদি এই সত্যি কথাটা বলি তাহলে হয়তো আমার সঙ্গে এটা বন্ধুত্ব আর থাকবে না। তারা বলুক এসে তোমাকে, না আমি আছি তোর সঙ্গে বা তোমার সঙ্গে, তুমি বলো। কজন বলে? ওই জন্য চারিদিকে লোকজন না মিথ্যে কথা শুনতে বেশি ভালোবাসে। কাজের জায়গাতেও তাই। প্রডিউসারদেরকে যে মিথ্যে কথা বলে, তাদেরকে এই বলে ওই বলে, অনেক কিছু গল্প দিয়ে এই দিয়ে ওই দিয়ে অনেক কিছু করানো হয়। আমরা হয়তো সেটা বলতে পারি না বলে কাজ কম পাই। অনেকে আসে, অনেক প্রডিউসার আসে, ফাইন্যান্সার আসে, যারা কিন্তু আমাদেরকে বলে এই মুভির জন্য, এর জন্য। আমি তাদেরকে লাস্ট 4-5 বছর ধরে প্যান্ডামিকের পর থেকে বলেছি যে প্লিজ ডোন্ট মুভি করো না এখন, এরকমভাবে এত টাকা দিয়ে মুভি করো না, এটার মধ্যে করো তাকি তোমার জিনিসটা যাতে উঠে যায়। ভালো লাগেনি আমার কথা, কারণ টাকাটা নষ্ট হবে, করো না এরকমভাবে। পরে যখন হয়েছে তখন আমার কাছে এসে বলছে, দাদা কিছুই তো পেলাম না, একটুখানি বলে দেবে কোথাও গিয়ে কার সঙ্গে কথা বলবো যাতে আমার কিছু স্যাটেলাইটের কিছু পাই, এর কিছু পাই, ওর কিছু পাই। ভালো লাগে না সত্যি কথা শুনতে লোকেদের আজকাল। তোমার লাইফে যে এই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে, তোমার কি মনে হয় আগামী 5 বছরে তোমার এই ক্যারিয়ারটা, মানে এই যে একটা সুন্দর সাকসেসফুল ক্যারিয়ার ছিল, সেটা আফটার দ্যাট 5 ইয়ার্স তুমি কীরকম দৃষ্টিতে দেখছো, যেটা কিভাবে যেতে চলেছে? আই ডোন্ট নো। দেখো কে কিভাবে নিচ্ছে, আমি তো তাকে গিয়ে আবার আমি কাউকে ক্ল্যারিফিকেশন দিতেও পছন্দ করি না। আর আমি আবার বলছি, সবাইকে আমি বলেছি যদি এটা কারোর বাজে লেগে থাকে তাহলে সরি, আর কি বলবো। এবার যদি কারোর মনে হয়, এবার তো তুমি তাদের মনের ভেতরে ঢুকতে পারবে না। তারা যদি এটাকে নিয়ে আমাকে কাজ না দিতে চায়, সেখানে আমি কিভাবে কি করব? আমার কাজের দরকার, আমি সবাইকে বলেছি আমাকে কাজ দিতে। কিন্তু নেগেটিভ পাবলিসিটি অলসো পাবলিসিটি, সেই পাবলিসিটির দরুনও তুমি কিন্তু কাজ পেতে পারো। নেগেটিভ পাবলিসিটি আমার সেটা বলছে আমাকে অনেকে, কিন্তু আমার পয়েন্ট নেগেটিভ পাবলিসিটি ইজ ফাইন, বাট টিল দ্য টাইম ইটস নট এফেক্টিং আওয়ার। আবার অনেকে বলেছে নাকি তুমি ক্রিয়েট করেছো এই জিনিসটা আবার লাইমলাইটে আসার জন্য। আমার যদি এটাই হতো না, নিজের ক্যারেক্টার নিয়ে বলবো আমি, এটাই আমি বলছি। নেগেটিভ পাবলিসিটি ততক্ষণ অবধি ভালো যতক্ষণ ইটস নট এফেক্টিং ইওর ক্যারেক্টার। এটা আমার বক্তব্য। তুমি এত বছর ধরে এটা বিল্ড করতে কিন্তু অনেক সময় লাগে। যেতেই যে লোকের ইজি থিং, ইজি টার্গেট, ফাট করে লোকে যা খুশি বলে দিল তোমার ক্যারেক্টার নিয়ে।
ক্যারেক্টার অ্যাসাসাইন করে দিল। সেটা তো বেশি ভাইরাল হয় আজকের সেটাই তো যুগে। বললাম, ওই যে বললাম যে লোকজন ভালো জিনিসটার মধ্যে কিন্তু একজনও কমেন্ট করছে না, ইন্টারেস্টই পায় না। অনেক লোকে অনেক কিছু কমেন্ট করেছে, তারা লিখেওছে, যারা আমার সঙ্গে প্রমোশনে গিয়েছিল বাইরে লিখেওছে দাদার সঙ্গে আমরা গেছি এই করেছি, সেইগুলোতে কিন্তু কমেন্ট নেই সেভাবে। কই সেগুলো নিয়ে স্ক্রিনশট দিচ্ছ না তো, সেগুলো নিয়ে করছো না তো। সেটাই বললাম যে আমি যদি নিজের যেটা করাতে হতো, আমি নিজের ক্যারেক্টার নিয়ে তো খেলবো না। আর আমার পাবলিসিটি সেরকমভাবে দরকার, আমি কোনোদিনও, আমি যখন হলো পিকে ছিলাম তখন আমি পাবলিসিটির জন্য কিছু করি না, না আমি মিডিয়াতে গিয়ে বলি আমার এটা ছাপাও, আমার ওটা ছাপাও বা এটা ছাপাও, আমি এখনও করি না। আমার মনে হয় আমি কাজ করি, আমার কাজ দেখে লোকে নিজেদের মনে বলা উচিত, বা মিডিয়ার লোকেরা নিজেরা দেখে লিখবে। এটা আমার মনে হয় যে আমি কোনোদিনও করি না, এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে। এটা অনেকে বলছে যারা না এতদিন হয়তো নেই তাই জন্য পাবলিসিটি করে আবার ইয়েতে আসছে। এবার আমি দেখো, তারা তো এটাও বলে দিল যে আমার ইন্টেনশন খারাপ একটা কমপ্লিমেন্টকে, আমি কাকে গিয়ে কি ব্যাপার নিয়ে ইয়ে দেবো? ও যেটা ড্রিঙ্ক করার ওটা বললাম, আমি ড্রিঙ্কই করি না, বলে দিল আমি নাকি ড্রিঙ্ক করে ফোন করি। কেউ বলেছে আমাকে 3 বছর ধরে বিরক্ত করে মেরেছে। তো ভাই তুমি আমার সঙ্গে কথা বলছিলে কেন 3 বছর ধরে? প্রথম অপশন যখনই তুমি বুঝেছো বিরক্ত করছি, তাহলে তুমি আমার সঙ্গে কথা বলে যাচ্ছ তারপরেও, হাউ কনভিনিয়েন্ট। সেটাই মানুষ শুনছে, হ্যাঁ, এছাড়া ক্যালকুলেশনটা করছে না। আমার মনে তাহলে তুমি প্রথমে ব্লক করে দিতে আমাকে, তোমার কাছে তো অপশন ছিল ব্লক করে দেওয়ার, তখনই ব্লক করে দিতে, বিরক্ত হতে না। আমি কি তোমার বাড়ির থেকে কাউকে কিডন্যাপ করে নিয়ে তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিলাম 3 বছর আমার সঙ্গে হলো আমার সঙ্গে কথা বলার বিরক্ত হও? বলেছিলাম কাউকে? মানে আমার পয়েন্ট হলো যে আচ্ছা কিছু আছে মানুষ, তারা বলেছে যে ও আমাকে তো মজা নিয়েছে, ওখান করে খিল্লি করে ও আমাকেও ছাড়েনি। কি ছাড়েনি? মেসেজটা পুরো বলো। তারপরেও ওইটুকু সময় দেখিয়েছে 2019 বা 22, তারপরে 3 বছর তারা মেসেজ করেছে, আমি যে রিপ্লাই দিইনি সেগুলো কিন্তু স্ক্রিনশট দেয়নি। এরকম অনেক জায়গায় আছে আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি র্যান্ডামলি। আমরাও যখন দেখেছিলাম আমাদেরও তো চোখে পড়েছে, তাদেরকে হয়তো চিনি, তারা আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো আমার পয়েন্ট হলো যে আমি ওটাই বললাম যে আমি সারপ্রাইজ ছিলাম যে হয়তো হ্যাঁ 15 বছর 16 বছর ইউজ করছি, আমি 100 জন 150 জন 200 জনকে হয়তো পাঠাতে পারি এত বছরে, কিন্তু এত হাজার লোককে আমি 1000 লোককে 2000 লোককে আমি পাঠাইনি। অ্যান্ড এই যে জিনিসটা, সেটাকে এখন এই যে তুমি বললে যে এটা নিয়ে নেগেটিভ পাবলিসিটি আমি করিয়েছি, একটা জিনিস শুনলে তো আরো হাসবে। আচ্ছা আমি শুনেছি একটা জিনিস যে তুমি 1.5 লক্ষ লোককে মানে মহিলাকে মেসেজ করেছো। 1.5 কোটি বলেনি, 140 কোটি আমাদের বলেনি, হয়তো 140 কোটিকেই পাঠিয়ে দিয়েছি হয়তো। আমার সৌভাগ্য, আমি তো থ্যাঙ্কফুল সবার কাছে যে খালি 1.5 লক্ষতেই আটকেছে। তারা হয়তো বসে বসে সবাই ক্যালকুলেট করছিল এতদিন ধরে, এত সময় আমাকে এত ভালোবাসে সবাই, বসে বসে ক্যালকুলেট করেছে। আমি কিছুক্ষণ আগেই কি বললাম, আমি তো এটা দেখো আমি তো সব থেকে ভালো জিনিস আমি এটা তো করতে পারতাম সবার প্রথমে, যে আমার এটা হ্যাক হয়ে গেছে, ইজি ওয়ে আউট, ওয়াই আই স্টুড বাই। বলতেই পারতাম কি পারতাম না? পারতাম তো বলতে, হ্যাক হয়ে গেছে তাই জন্য গেছে, আমি তো বলিনি। যদি আমি জানতাম যে আমি হলো কোনো বাজে কাজ করছি বা কোনো অন্যায় কাজ করছি, তাহলে তো আমি হলো আই উড হ্যাভ টেকেন দ্যাট রোড, যে না এটা তো চলে আসবে সামনে বা কিছু হয়ে যাবে। এতদিন ধরে কেউ কোনো কিছু তো বের করতে পারেনি, কিছু প্রুফ দিতে পারেনি, তো খালি মুখে বলছে সবাই কিছু লোকজন, আর বাকি যারা দিচ্ছে ওইটাকে খিল্লি করছে, ওই লাইনটাকে, ইউ লুক গুড ইন শাড়ি। তো ভাই আমার পয়েন্ট হলো যে আমি তখনও বলেছি, যে আমি স্বীকারও করেছি, তো আমি পাঠিয়েছি, আমি আগেও বলেছি তোমাদেরকে এখানে ইন্টারভিউতে, যে আমি হয়তো পাঠিয়েছি, এত বছর ধরে ইউজ করছি, আমি হয়তো পাঠিয়েছি 100 জন 150 জন 200 জনকে পাঠিয়েছি। বাট এই যে 1000 2000 লোকের যেটা বলছে, তুমি তো 1.5 লাখ বললে, আমি 1-2000 শুনেছিলাম, তো ভালো। তো এবার যেটা হয়েছে যে এবার সেটা আমি কিন্তু করিনি, কেন সেটাও আছে প্রুফ, যেটা বললাম যে লোকজন কিন্তু খালি স্ক্রিনশট দেখিয়েছে, যাদের কাছে যায়নি তারাও দেখিয়েছে। এবার আমি কি বলবো, আমার এটা নিয়ে আর ডিসকাস করতে ভালো লাগছে না, কারণ আমি টায়ার্ড, আমি একদম টায়ার্ড। মানে আজকে বলবো আবার কালকে বলবে না এটা না ওটা, ওটা না সেটা। আমি ভাই
মানে আমার কাছে কোনো ওয়ার্ড নেই। আমি দেখলাম যে কোনো নোংরামি করলাম না, কাউকে কোনো নোংরা প্রস্তাব দিলাম না, কারোর সঙ্গে কোনো বাজে কথা বললাম না, তাও নাকি ইস্যু। সব কিছুর বাইরে রিজু বিশ্বাস আসলে কে, সেটা যারা আমার এবং সঙ্গে, তুমি কোন বিষয়টা তোমার ক্ষেত্রে নিজের মতো করে চেরিশ করো? এই যে বলো, আমি ভীষণ নিজের মতো করে চেরিশ করি আমার খেলাধুলো। আমি ভীষণ সিম্পল থাকি। আমি না শোষাবাজি করি, না আমি বেশি, আমাকে দেখবেও না খুব একটা পার্টি করতে, এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াতে, এই করতে ওই করতে আমি কিন্তু করি না কোনো সময়। আমি আমার মতো থাকি। খালি টাইমে আমি লেখালেখি করি, কনসেপ্ট কিছু মাথায় এলো লেখালেখি করি। আমি প্রচুর সিনেমা দেখি, আমি খেলাধুলো করতে ছোটোবেলা থেকে ভালোবাসি। যখন আমি সিমলাতে ছিলাম, আই রিপ্রেজেন্টেড হিমাচল। আমি ব্যাডমিন্টন খেলতাম। আমি হলো ওখানকার সোলান ডিস্ট্রিক্টের মধ্যে পড়তো। আমি হলো 5 টাইম সোলান ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম। আমি হিমাচলের ওখানে স্টেটও খেলেছি, আমি করেছি, রিপ্রেজেন্টও করেছি। ওই তখন থেকেই ক্রিকেট খেলতাম, ধুন স্কুলে যেতাম, পাটিয়ালাতে যেতাম, এখানে যেতাম, ওখানে যেতাম, চণ্ডীগড়ে খেলতে যেতাম আমরা। তো ওই খেলাধুলোর মধ্যে থাকতাম। আমি এখনও তাই করি। আমার যখন থাকে কিছু সময় আমি টেনিস খেলতে চলে যাই, ব্যাডমিন্টন খেলতে চলে যাই, ক্রিকেট তো খেলি, করতে যাই। এটা আমার ভালো লাগে। আমার জিম করার থেকেও খেলাধুলো করতে বেশি ভালো লাগে, তো আমি খেলাধুলো করি। এটা আমার নিজেকে মনে হয় যে নিজেকে হয় না ওই মানে স্ট্রেস ফ্রি করে বোধহয় আমাকে। সারাক্ষণ তো আমরা একটা স্ট্রেসের মধ্যে থাকি, কাজকর্ম নিয়ে চিন্তা করা তার থেকে আমার মনে হয় এটা আমার একটা রিলিফ ফ্যাক্টর আমার জন্য। এটা আমি আমার মতো, আমি না খুব একটা বেশি, এই যে বললাম যে আমার বন্ধুবান্ধব যারা আমার খুব ক্লোজ বন্ধু, তাদের কাছে আমি নিজের থেকে বলি যে আমি দেখা করবো বা এই করবো, যারা একদম ক্লোজ 5-6 জন আছে। যে বাকিদের আমি এখন আর বলা বন্ধ করে দিয়েছি লাস্ট 4-5 বছরে। আমি আমার সার্কেল কমিয়ে দিয়েছি। আগে প্রচুর সার্কেল ছিল। আজকের প্রজন্মে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং এখানে ভীষণভাবে তাদেরকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, তুমি একজন অ্যাক্টর হিসেবে কি মনে করো, কোথাও গিয়ে কি অথেন্টিসিটিটা হারিয়ে যাচ্ছে? কিসের অথেন্টিসিটি? মানে তোমাদের সময় যে পিওরিটিটা ছিল, তোমরা কাজটাকে বেশি ইম্পর্টেন্স দিতে, এই যে আগে বললে যে ফ্লোরে টাইমের কোনো জ্ঞান থাকতো না, কিন্তু আমরা কাজটাকে এতটাই ভালোবাসতাম যে আমরা যদি সারাদিন কাজ করতে হয় সেটাও আমরা করতাম। টাইম পাঞ্চুয়ালিটি, অ্যাক্টিংয়ের আগে যে ওয়ার্কশপ, এই যে নানা বিষয়, তোমার সাথে একটা গোটা এই পডকাস্টের জার্নি আমরা এই মুহূর্তে গেলাম। তো সেখানে সেই জায়গা থেকে একজন অ্যাক্টর হিসাবে আজকের যুগের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নতুনভাবে নিজেদের ক্যারিয়ার করছে, সেখানে কোথাও গিয়ে কি তোমার সেই মিসিংটা হচ্ছে যে অথেন্টিসিটিটা তারা হারিয়ে ফেলছে, তারা বড্ড বেশি এখন সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়ে গেছে? দেখো, এখন সোশ্যাল মিডিয়াটা একটা প্রায়োরিটি হয়ে গেছে সবার জন্য। মার্কেটিংয়ের একটা জায়গা হয়ে গেছে। সেটা তুমি বলো যে মানে শাহরুখ খান থেকে আরম্ভ করে সবাই করছে। এটা এখন একটা নেসেসিটি হয়ে গেছে। কারেক্ট। এবার আমার পয়েন্ট হলো, যেটা আমি বললাম, যে আমি আমারটা বলি। আজ অবধি আমার সঙ্গে যদি কেউ কোনো সময় বসে আড্ডাও মারে, কথাও বলে, আমি কোনোদিনও কারোর সম্বন্ধে কে কী করছে কী না করছে না জানতে চাই, না বলি কোনো সময়। এটা আমার আরেকটা জিনিস আমি ফলো করি সব সময়। কোনো সময় না কাউকে জিজ্ঞেস করি, বলতো ও কী করছে, বা ওর ওখানে কী চলছে, ওর কী চলছে, এর কী চলছে, ওর লাইফে কোনো দিনও করি না। কাজ নিয়ে কথা বলো, এমনি গল্প করো, এমনি কোনো টপিক নিয়ে কথা বলো, মুভি নিয়ে কথা বলো। দ্যাটস হোয়াট আই ডু। কেউ বলে দিক আমার সঙ্গে যারা গল্প করেছে, আর কেউ যদি তার অবর্তমানে কাউকে নিয়ে বলে, আমি কিন্তু তাকে সেখানে আটকেও দিই, যে এই কথাটা তার সামনে বলতে পারবে তো, যে কী করলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, অ্যান্ড আমি কি করব, আমি সেই নিয়ে কনসার্ন থাকতাম। আমি নিজেকে বদারও করি না যে লোক কোনটা কে কী হচ্ছে, কেউ আমাকে কি বলছে, কারণ আমি নিজে ভীষণ সিম্পল লাইফ লিড করি। সেকেন্ড হলো, এটা কিন্তু সবার, আমি কি মনে করছি না করছি, দ্যাট ডাজ নট ম্যাটার। সোশ্যাল মিডিয়া বা বাকিরা কীভাবে সেটাকে কীভাবে ইউজ করছে, অনেকে হয়তো সেটাকে ভালোভাবে ইউজ করছে। ইটস এ গুড প্ল্যাটফর্ম, এটাকে ইউজ করছে না লোকে টু গেন দিস থিং অ্যান্ড হোয়াট এভার। সো সেটাও একটা ভালো জিনিস আমি বলবো। যারা পারছে ভালো করে ইউজ করতে তারা পারছে, যারা পারছে না তারা পারছে না। এবার এইটা ভীষণ সাবজেক্টিভ, জানো তো। এটা কারোর কাছে ভালো হতে পারে, যেন একটা মুভি, একটা গল্পের বই,
আমি পড়লাম, তুমিও পড়লে, মুভিটা তুমিও দেখলে, আমিও দেখলাম, সেম মুভি সেম গল্পের বই, আমার ভালো লাগতে পারে, তোমার খারাপ লাগতে পারে, ভীষণ সাবজেক্টিভ। এই যে লোকে না, আমার এটা ভীষণ একটা বাজে লাগে যে লোকে কমেন্ট করে এসে একটা মুভি রিলিজ হওয়ার পরে বা একটা কিছু হওয়ার পরে, হ্যাঁ ভালো লাগলো না, খারাপ ছিল মুভিটা। হাউ ক্যান ইউ জাজ? তোমার খারাপ লেগেছে, তুমি বলো। কি হয়, অন্য লোকে তাই নিয়ে পারসেপশন বানায়। এটাও আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে না করতে। নিজে গিয়ে দেখো না, দেখে বলো। আমার নিজের ভাইয়ের সঙ্গে হয় যে ওর হয়তো ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, বা আমার ভালো লেগেছে ওর ভালো লাগেনি, হতেই পারে। বাট না দেখে ডোন্ট জাজ, ওয়াচ। এগুলোকে গিয়ে দেখো হলে, বাকি জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে দেখো, তারপরে জাজ করো। কেন সবার, যদি তুমি একটা লোক এসে বললো খারাপ খারাপ খারাপ, 10 জন চিল্লালো না খারাপ খারাপ খারাপ, আগে ভাই তুমি কি করে জানলে তার টেস্ট বা তোমার টেস্ট এক সেম হবে? তুমি তাকে চেনো যে চিল্লেছে যে আমার এটা খারাপ বা এটা ভালো? ইভেন কেউ যদি বলে ভালো, সেটাও তুমি কি করে জানলে ভালো? এটাও কিন্তু একটা প্রবলেম। আজকাল লোকে ওই ট্রেন্ডিং হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে একজনকেও কিছু একটা পোস্ট করে দিল, সেটাকে দেখে হ্যাঁ হ্যাঁ ভালো 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 করে, যেমন সাইয়ারার সময় সবাই সাইয়ারা হচ্ছে। অর্ধেক লোককে জিজ্ঞেস করো, তারা কিন্তু মুভিটা দেখেনি, অনেকেই দেখেনি, না দেখেও বলেছে অনেকে। সো আমার পয়েন্ট হলো যে জিনিসটাকে দেখো, তারপরে জাজ করো যে জিনিসটা ভালো লাগলো কি খারাপ লাগলো। যে কোনো জিনিস, কেন এক চয়েস হতে পারে না। আমরা নিজেরা বাড়িতে বসে যখন একটা মুভি, যেটা বললাম, নিজেদের ভাই বোন তাদের মধ্যেই, তাদেরকে আমরা ছোটোবেলা থেকে চিনি, সে আমাকে ছোটোবেলা থেকে চেনে, তাদের মধ্যে যদি হলো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, তো অন্যের কথা শুনে, কার কথা শুনে আমি জাজ করাটা ডেফিনেটলি উচিত না। আমার মনে হয় যে সবাইকে নিজের মতো করে দেখে তারপরে জাজ করার জন্য, বিকজ ইজ ভেরি সাবজেক্টিভ। কারোর জন্য এটা ওয়ার্ক করতে পারে, কারোর জন্য ওয়ার্ক করে না, এটা আমার মনে হয়। এবার আমি নিজেকে কি করি, আমি নিজেকে কিন্তু ভীষণ, ওই যে যেটা বললাম, আমি আমার মতো থাকি, আমার মতো ইয়ে করি। রিজু, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। একটা জিনিস বুঝলাম, কারুর কাছে তুমি সোজাসাপটা একটা মানুষ, আবার কারুর কাছে তোমাকে বোঝাটা একটু মুশকিল। কিন্তু প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ, চিন্তা ভাবনা। হ্যাঁ বলো বলো। এই যে তুমি বললে, এই সোজা কথাও কেউ শুনতে পছন্দ করে না। একদমই তাই, সত্যি কথা, সোজা কথা। হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলো একটু জটিল হয়ে যায়, শুনতে কেউ পছন্দ করে না। তুমি এই যারা ঘুরিয়ে ফিরিয়ে এই করে গল্প দিয়ে কথা বলে, তাদের কথা বেশি পছন্দ করে হয়তো। সোজা কথা লোক আর্টিফিশিয়াল মেকানিক্যাল বিষয়টাই আজকে যারা না, তাদেরকে মনে করা তারা রুড বা তারা অ্যারোগেন্ট, এটা মনে করা হয়। এবার আমি ছোটবেলা থেকে এরকম, আমি ভীষণ সোজা কথা বলি, স্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমি মিথ্যে কথা বলি না। এইগুলো আমার প্রবলেম অ্যাকচুয়ালি। আজকালকার দিনে যদি দেখা যায়, তাহলে এগুলো প্রবলেম। কিন্তু না, সেটা হচ্ছে এবার তুমি যদি প্রবলেম মনে করো, প্রবলেম। বা তুমি যদি মনে করো যে না, এটা আমি ঠিক করছি আমার জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে কোনো সময় কষ্ট আমি নিজে পাচ্ছি না, লোকজন পাওয়ালে আমি, এবার তুমি যদি লোকজনের কথা বেশি ভাবো, তাহলে আলাদা ব্যাপার, তাহলে তোমাকে তার লোকজন অনুযায়ী চলতে হবে। যদি তাই হতো, এই যে বললাম, আমি তাহলে তো এই সোজা কথাটা এতদিন ধরে বলতাম না। 8 দিন আমি তাহলে আই উড হ্যাভ টেকেন দ্য ইজি ওয়ে আউট। কিন্তু আই স্টুড বাই মাই দিস থিং। কেন আমি মিথ্যে কথা বলিনি। যাই হোক, বিয়ন্ড পডকাস্টের আজকের এই এপিসোডে রিজুর সাথে যেটুকু কথা বলে বুঝলাম যে ও নিজের একটা আলাদা ওয়ার্ল্ড আছে, এবং সেই ওয়ার্ল্ডে ওর মতো করে ও একদম পিওরিটি নিয়ে এগিয়ে চলেছে। আমাদের দর্শকদেরও আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতাটাকে অ্যাপ্রিসিয়েট করুন। আর আমার চ্যানেল বিয়ন্ড পডকাস্টকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের পডকাস্ট দারুণ গেছে। থ্যাংক ইউ সো মাচ রিজু বিশ্বাস। আর তুমি কিছু বলে দাও আমার বিয়ন্ড পডকাস্টকে। আমাদেরকে ভীষণ রেসপন্সিবল হওয়া উচিত। জাস্ট একটা ট্রেন্ডিং হচ্ছে একটা কিছু বা ভাইরাল হচ্ছে বলেই আমরা যে সেখানে গিয়ে মজা নেব, সেটা না করে অ্যাটলিস্ট বি লিটল রেসপন্সিবল। কেননা অন্যদিকেও যে কি যাচ্ছে তাদের উপর দিকে, তার ফ্যামিলির উপর, সেটা কিন্তু লোকের বোঝা উচিত। সেকেন্ড, আমি আবার আরেকটা জিনিস বলবো যে আমার কমপ্লিমেন্ট যদি কারোর খারাপ লেগে থাকে, তাহলে আমি সরি। আর কোনো বাজে ইন্টেনশনে আমি কাউকে কিছু বলিনি, আর কোনোদিনও কিছু বাজে ইন্টেনশনে কাউকে কিছু বলিও না। সেকেন্ড থিং, যে
যে কোনো জিনিসে জাস্ট জিনিসটাকে ভালো করে দেখো, জাজ করো, সি বোথ সাইড অফ দ্য স্টোরি, বি লিটল রেসপন্সিবল যখন হলো জিনিসটা নিয়ে কোনো জাজমেন্ট করছো বা কিছু করছো, দেন রিয়্যাক্ট। সোশ্যাল মিডিয়া ওপেন ফোরাম মানে তো এই না যে যা খুশি হতে পারে। তাহলে তো যদি আমার এইটুকু বলা, যদি আবার একটা প্রশ্ন লাস্টে করে যাচ্ছি, যদি এটাই হয় তাহলে তাদের যে এই যে ডিফারেন্ট লোকজন যে এই যে গালাগালিগুলো করছে, আমার মার অ্যাকাউন্টে গিয়ে গালাগালি করছেন, মেয়েরাও গালাগালি করছে, সেটা কি শালীন? কারেক্ট। তো যাই হোক, আমার পয়েন্ট হলো যে আর ওই যে এইটুকু তো কাজ করে লোকজন জানে যে রাস্তায় দাঁড়ালে 10টা হলেও 5টা হলেও লোকজন চেনে। তো আমার ওই নেগেটিভ পাবলিসিটি করে আবার লোকজনদের জানানোর আমার কোনো ইচ্ছে কোনো দিন ছিল না, কোনো দিন হয়নি। যদি এতই কিছু হতো তাহলে আমি অনেক আগে থেকে অনেক রকম পাবলিসিটি করতে পারতাম। ওই যে বললাম যে এখন এটাও শিক্ষা হলো যে কাউকে রিপ্লাই করার আগে বা কারুর কী হয়ে যাচ্ছে বলো তো, আমরা এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এবার নর্মাল লাইফেও যদি কারোর সাথে কথা বলতে হয় না, তখন আমাদেরকে 10 বার চিন্তা করে কারোর সাথে কথা বলতে হবে। এরাই কিন্তু আমার মেসেজে লিখে যাচ্ছে বা আগেও লিখতো, রিপ্লাই করছো না কেন, রিপ্লাই করলে তখন এইভাবে তাকে হ্যারাস করা হয় বা ফাঁসিয়ে দেওয়া হয় কোনোভাবে, কোনো কিছু একটা কেউ যদি রিপ্লাই করে ফেলে, তাই তো? তাহলে কি হবে? তাহলে এবার কারোর সাথে কথা বলতেও আমরা ঠিক করে পারবো না গোয়িং ফরওয়ার্ড। তা আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? আমরা যদি মন খুলে কাউকে কোনো কিছু বলতে না পারি, কারোর সাথে কথা বলতে না পারি, তাহলে আমরা নিজেরাই তো একটা নিজেদেরকে কীরকম একটা মানে আমরা একটা কীরকমভাবে নিজেদেরকে আটকে দিচ্ছি না, একটা বন্ধ করে দিচ্ছি না নিজেদেরকে, এটা আমার মনে হয়। তো প্রশ্নটা আপনাদের উপরই রেখেছে, কমেন্ট সেকশন আছে, আপনারা রিপ্লাই করুন, রিপ্লাইয়ের প্রতীক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।